শুক্রবার যেহেতু ম্যাক্সিমাম হয়তো কালকে ফ্রি থাকবেন। আপনারা কি কালকে ক্লাসটা করতে চান? আমাদের যে লাস্ট ক্লাসটা আছে আজকে আর কালকে। 2-3 দিন দেরি হলে মনে হয় ভালো হতো। না, 2-3 দিন আমি লেট করতে পারবো না, কারণ অন্য ব্যাচ শুরু হয়ে যাবে, সেই ব্যাচ নিয়ে আমি বিজি হয়ে যাব। আপনাদের শিডিউলে ব্যাচ নিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, আমি হচ্ছে গ্যাপে কালকে একদিন নিলে করা সবচেয়ে বেটার হয়। স্যার কালকেই শেষ করে দেন। কালকেই শেষ করে দেই, এটা বেটার। আমার মনে হয় যে শুক্রবার আছে, সবাই ইয়ে হবে, সবাই এগ্রি হবে। আমরা কালকেই 9টা থেকে 11টা পর্যন্ত সবাই শেষ থাকবে করে দিই। কালকে? আর কালকে আমরা প্রয়োজনে 1টা পর্যন্তও ক্লাস করতে পারবো, কারণ কালকে রাতে আমার ক্লাস নাই। ঠিক আছে, কারণ আপনাদের ক্লাসের পর কিন্তু আমার একটা ক্লাস ভাই, থাকে, একটু যে লেট কারণে করে আমাকে নিলে 11টার ভালো হয়। মধ্যে। ঠিক আছে, তাহলে একটু লেটই দেন। লেট করে নিলে ভালো হয়, 9টার পর নিলে ভালো হয়। 9টার পরে 9:30 থেকে শুরু করতে পারেন। আর কালকে একটা বিষয় আর একটু জানার আছে, ক্লাসের বাইরে কিছু সংক্ষিপ্ত কিছু জানবো আপনার থেকে, আজকে আর ডিস্টার্ব করবো না। আচ্ছা, আজকে আমাকে একটু টপিকগুলো নিয়ে হয়েছে, আলোচনা করতে দেন, কারণ আমাদের তারপর অনেকগুলো জানবো টপিক আর কি। যেগুলো আসলে খুবই জানা দরকার। হ্যাঁ, কোশ্চেন অবশ্যই রাখবেন, কোশ্চেন নিব আগামীকালকে। তাহলে আমরা নিচ্ছি আগামীকালকে 9:30 থেকে ক্লাস শুরু হবে, 9:30 থেকে 11:30। যদি সময় বেশি লাগে বেশি সময় দেওয়া যাবে, কালকে আমার কোনো ক্লাস নাই। তাহলে ঠিক আছে, কালকে ভালো হবে, বেশি সময় যদি দিতে পারেন সেক্ষেত্রে সমস্যা নাই। ওকে, তাহলে আজকে আমাদের যে টপিকগুলো আমরা একটু শেষ করে ফেলি, সেটা হচ্ছে যে আমাদের 2টা টপিক বাকি আছে। আমি যে এই গ্রুপটাতে ঢুকে দেখছিলাম যে আপনাদের মোটামুটি সবই দেখানো হয়েছে। এখানে দেখানো হয়নি যেটা লিঙ্ক বিল্ডিং আর হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং, এই যে এই 2টা জিনিস দেখানো হয়নি। তো লিঙ্ক বিল্ডিং করার আগে আমাকে আগে কন্টেন্ট মার্কেটিংটা শিখতে হবে। ঠিক আছে, এখানে অ্যাড ক্যাম্পিং আজকেই দেখানো হবে, এই আগে কন্টেন্ট নিয়ে কাজ করে নেই, তারপরে একটা ব্যাচের অ্যাড ক্যাম্পেইন বাদ আছে। হ্যাঁ, সেটা আমি দেখাবো, আজকেই দেখাবো। সো কন্টেন্ট মার্কেটিংটা নিয়ে যদি আলোচনা করতে যাই, সেক্ষেত্রে আমাকে বিস্তারিত কন্টেন্ট সম্পর্কে জানতে হবে। আমাকে আগে আপনারা একটু বলেন যে কন্টেন্ট কি। এটা নিয়ে আমি এর আগেও ক্লাসে আলোচনা করেছি। কন্টেন্ট কত ধরনের এটাও আলোচনা করেছি। আমাকে কে বলতে পারবেন যে কন্টেন্ট কি এবং কন্টেন্ট কত প্রকার? কে বলতে পারবেন, বলেন। স্যার আমি বলবো, জি বলেন। কন্টেন্টটা হলো সুন্দরভাবে মনের ভাবটাকে প্রকাশ করা। এটা কন্টেন্ট 4 প্রকার হতে পারে। ইমেজ কন্টেন্ট, কন্টেন্ট, তারপর হচ্ছে ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট, আর হচ্ছে স্ক্রিপ্ট রাইটার, যেটা আছে আমরা যেটা রাইটিং করি আর কি, এটা আচ্ছা, টেক্সট কন্টেন্ট। টেক্সট কন্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কন্টেন্ট, খায়রুল বাশার ভাই যেভাবে বললেন যে কন্টেন্ট বিষয়টা হচ্ছে যে আমাদের মনের ভাবটা যেভাবে প্রকাশ করা যায়। মনের ভাবটা অনেকভাবে আমরা প্রকাশ করতে পারি। এখন দেখেন, আমরা ছোটবেলায় পড়েছি যে ভাষা কাকে বলে, মনের ভাব সহজভাবে প্রকাশ করাকেই ভাষা বলে, এরকম আমরা পড়েছি, তাই না? কন্টেন্টটাও সেম বিষয়। কন্টেন্ট হচ্ছে একটা ভাষা, এটা আপনি যেভাবেই প্রকাশ করেন না কেন। দেখেন, কথা বললেই যে কথা বললে যে আসলে কিন্তু এরকম না, ইশারায়ও কিন্তু বোঝানো যায়। যারা কথা বলতে পারে না তাদের কিন্তু ভাষা আছে, তারা ইশারায় বোঝাতে পারে। হ্যাঁ, আবার দেখবেন যে একটা ছেলে একটা মেয়ে, তারা হচ্ছে রিলেশনশিপে আছে। তো সেখানে হঠাৎ করে দুইজন ঘুরতে গেছে, দেখতেছে যে মেয়েটার বাবা চলে আসছে। ঠিক আছে, এখন দুইজন আলাদা হয়ে গেছে, তারা কিন্তু কথা বলতে পারতেছে না, চোখে চোখে মানে কথা হচ্ছে যে তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে, এই চোখেরও কিন্তু একটা ভাষা। বোঝানোর বিষয়টাই হচ্ছে আমি কি বলছি, সেই বিষয়টা যদি আমি যা বোঝাতে চাচ্ছি সে বুঝতে পারে, সেটাই হচ্ছে ভাষা এবং সেটাই হচ্ছে কন্টেন্ট। এখন কন্টেন্ট প্রকাশ করার জন্য আমরা তো ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো নিয়ে কাজ করি। হ্যাঁ, ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট প্রকাশ করার বিভিন্ন উপায় আছে। যেমনটা হচ্ছে যে আমরা বলেছি যে ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আমরা কন্টেন্ট প্রকাশ করতে চাই, তাহলে সেগুলোকে আমরা প্রকারভেদ করলে 4 প্রকারে করতে পারবো। অডিও কন্টেন্ট হিসাবে করতে পারবো, ভিডিও কন্টেন্ট হিসাবে করতে পারবো, ইমেজ কন্টেন্ট হিসাবে করতে পারবো এবং
টেক্সট কন্টেন্ট হিসেবে করতে পারবে। এখন অ্যাকচুয়ালি যে কন্টেন্ট বিষয়টা বলা হয় সেটা কিন্তু এই 4টা বিষয়ের উপরেই বেসিক বিষয়টা ধারণা করা হয়, সর্বস্বীকৃত এই 4টা বিষয়। এখন 4টার মধ্যে মোটামুটি আমরা দেখেছি যে কিভাবে ইমেজ কন্টেন্টটা তৈরি করি। আমরা অনেক ভালো ডিজাইন করেছি। আমি আপনাদের থেকে অনেকের থেকে খুব ভালো ভালো ডিজাইন দেখেছি, আপনারা ভালো ভালো ডিজাইন করেছেন। তো একটা ইমেজ কন্টেন্ট যেটা, এটা তৈরি করতে গেলে আমার অবশ্যই একটা ইমেজ ফরম্যাটে সেটা তৈরি করতে হবে, এবং ইমেজের সাথে সেখানে টেক্সটও থাকতে পারে, তাই না? 2টা বিষয় থাকতে পারে। ভিডিও কন্টেন্ট আমরা এটা নিয়ে শিখি নাই কিছু। ভিডিও কন্টেন্ট ভিডিও এডিটররা কাজ করে সাধারণত, আমরা ডিজিটাল মার্কেটাররাও কিছু কাজ করি। আমি আপনাদেরকে যে ক্যামশিয়া 9টা দিয়েছি সেখান থেকে আপনারা কিছু কিছু ভিডিও এডিট করতে পারবেন, শর্ট গুলা। হ্যাঁ, তো সেখানে কিন্তু একটা ভিডিও কন্টেন্টের মধ্যে মোটামুটি ইমেজ থাকতে পারে, টেক্সট থাকতে পারে, এরপরে হচ্ছে আপনার অডিও থাকতে পারে, টোটাল বিষয়টাই তো ভিডিও। এবং অডিও কন্টেন্ট যেটা, সেটা নিয়ে আসলে সাধারণত আমাদের কাজ হয় না। শুধুমাত্র একটা ভিডিও তৈরি করতে গেলে তখন আমাদের অডিওর প্রয়োজন হয়, সেটা আমরা ডাউনলোড করে নেই। কপিরাইট ফ্রি অনেক সাইট আছে যেগুলো থেকে ডাউনলোড করা যায়, তো সেগুলো দিয়ে আমরা কাজ চালিয়ে দিতে পারি। এখন আসা যাক হচ্ছে টেক্সট কন্টেন্ট। এটা কিন্তু সর্বস্বীকৃত, সব সময়ের জন্য স্বীকৃত একটা কন্টেন্ট। হ্যাঁ, কারণ এই কন্টেন্টটা এতটাই জনপ্রিয় একটা কন্টেন্ট, সেই প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত চলে আসছে। যখন থেকে মানুষ লিখতে শিখেছে তখন থেকে কিন্তু এই টেক্সট কন্টেন্টের আবির্ভাব হয়েছে। লিখতে শুরু করেছে বলতে কি, যে যখন থেকে মানুষ অক্ষর জ্ঞান তাদের মধ্যে এসেছে তখন থেকেই তো তারা লিখতে শিখেছে, এবং সেটা সেটা অবশ্যই ডিজিটাল প্ল্যাটফর্মে আসার পরে ডিজিটাল ভাবে লেখার একটা ব্যবস্থা হয়েছে। একটা সময় দেখেন শুধু নিউজ পেপার আমরা মানে সকালে বাসায় আসতো, নিউজ পেপার দিয়ে যেত, সেটা আমরা পড়তাম, পড়ে আমরা খবর শুনতাম। এরপরে কি হলো, টিভির প্রচলনটা বেড়ে গেল, তখন নিউজ পেপারের থেকে মানুষ টিভিতে খবর দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। এখন কিন্তু মানুষ টিভির খবরও দেখে না, এখন মানুষ অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে খবর দেখতেছে। ফেসবুকেই দেখা যাচ্ছে বিভিন্ন নিউজ পোর্টাল চলে আসছে, অনলাইন নিউজ পেপার আছে, দেখা যাচ্ছে ইউটিউবে অনেক খবর দেখানো হচ্ছে, অনেক ধরনের খবর শর্ট করে। মানুষের সময় কম, এত সময় নিয়ে নিউজ পেপার পড়ার মতো সময় কিন্তু আমাদের নাই, এত সময় নিয়ে টিভি দেখার মতো সময় আমাদের নাই। আমাদের দেখা যাচ্ছে যে আমরা শর্ট একটা ভিডিও দেখতে পারি, দেখা যাচ্ছে খবরগুলা আপনি যখন একটা ইউটিউব ভিডিও দেখেন তখন ভিডিওটা যখন 2 ঘন্টা হয় তখন কিন্তু আপনার দেখতে বিরক্ত লাগে, 2 ঘন্টা সময় নষ্ট করবে কে। বাট ভিডিওটা যখন স্বাভাবিকভাবেই 10-15 মিনিটের হয় তখন কিন্তু আপনি দেখতে আগ্রহী হন, তাই না? কোনো একটা বিষয় শিখতে গেলেও ইউটিউব ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমরা এই ছোটগুলোই বেছে নিই। তো সময় আমাদের হাতে যেহেতু কম, আমরা মানে এই ওয়ার্ল্ডে খুব মানে দৌড়াদৌড়ির মধ্যে আছি, সবাই হুড়োহুড়ির মধ্যে আছি। তো এই হুড়োহুড়ির মধ্যেই কন্টেন্ট গুলোকে আপনাকে তৈরি করতে হবে এবং কন্টেন্ট গুলোকে মানুষকে দেখাতে হবে, কারণ মানুষের হাতে সময় কম। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে 2000 ওয়ার্ডের, ধরেন আমি একটা টেক্সট ইমেজ কন্টেন্ট তৈরি করলাম, সেটা তো জাস্ট একটা ছবি, মানুষ দেখে তার কাছে ভালো, ওটা দেখলেই আমার মার্কেটিংটা হয়ে গেল। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ভিডিও দেখা যাচ্ছে যে ছোট ভিডিও হইলে, অ্যাট্রাকটিভ ভিডিও হলে অবশ্যই দেখবে মানুষ। বাট টেক্সট কন্টেন্ট যেখানে চ্যালেঞ্জিং বিষয়টা বর্তমান যুগে, বাট এটা সার্বজনীন, সব সময় থাকছে, প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত থাকছে। আপনি এমন কোনো সোশ্যাল মিডিয়া পাবেন না যেখানে টেক্সটের ব্যবহার হয় নাই, এমন কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম পাবেন না যেখানে টেক্সটের ব্যবহার হয় নাই। তো টেক্সট কন্টেন্টটা খুবই খুবই প্রয়োজনীয় একটা কন্টেন্ট, এবং এটা একটা চ্যালেঞ্জিং কন্টেন্ট। কারণ আপনি যা লিখছেন সেই লেখাটা মানুষকে পড়াইতে হবে, এনিহাও মানুষকে টোটালটা পড়াইতে হবে বা মানুষকে বুঝাইতে হবে, কারণ মানুষ না পড়লে আপনার সম্পর্কে জানবে না। আমি আজকে আপনাদের 15 নম্বর ক্লাসে আপনাদের সামনে লেকচার দিচ্ছি, তো প্রথম ক্লাসে আমাকে যেভাবে চিনেছেন, আজকে 15টা ক্লাস পরে আমাকে অন্যভাবে চিনেছেন। স্বাভাবিকভাবেই আমার সম্পর্কে জানতে হলে আপনাকে আমার ক্লাসটা আপনাকে অ্যাটেন্ড করতে হয়েছে, তাই না? তো আপনার সম্পর্কেও যখন আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন, এক্স্যাক্টলি টেক্সট কন্টেন্ট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার ওই কন্টেন্ট সম্পর্কে জানতে হলেও মানুষকে কিন্তু এটা পড়তে হবে, বিষয়টা কি, তাই না? তাহলে এই যে কন্টেন্টটা আমরা তৈরি করব, সেই কন্টেন্টটাকে আমরা
বড় করি ছোট করি যেটাই করি না কেন, বাট আমার মূল লক্ষ্য হচ্ছে যে মানুষ যেন এটা সম্পূর্ণ করে। আমার প্রত্যেকটা জায়গায় এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদের মূলত আজকের ক্লাসটা এই টেক্সট কন্টেন্ট নিয়ে, কারণ আমরা ইমেজ কন্টেন্ট রেডি করে ফেলেছি, বাট টেক্সট কন্টেন্টটা কিভাবে করব সেটা আমরা জানি না, তাই না? তো এই যে টেক্সট কন্টেন্টটা, এটা আপনি বিভিন্ন স্কেলে করতে পারেন। কারণ হচ্ছে যে আমরা যখন টেক্সট কন্টেন্ট নিয়ে দেখি, আমরা একটু ফাইবার দেখে আসি। এটাকে বলা হয় কন্টেন্ট রাইটিং, হ্যাঁ, CONTENT, কন্টেন্ট রাইটিং অথবা আর্টিকেল রাইটিং। কন্টেন্ট আর্টিকেল সেম জিনিস, বাট এর মধ্যে কিছু কিছু ভিন্নতা আছে, সেটা পরে বলবো। কন্টেন্ট, WRITTING। I will write any type of content in German. জার্মান ভাষায় সে কন্টেন্টটা লিখে দিবে। I will create about real estate or finance or investing। মানে সে কন্টেন্ট গুলো লিখছে শুধুমাত্র রিয়েল এস্টেট, ফিনান্স অথবা ইনভেস্টিং নিয়ে। I will write content about real estate, constructions আর ইন্টেরিয়র ডিজাইন হতে পারে। I will write content marketing blog, content marketing blog। এরপরে বলা হচ্ছে I will write astrology content for your blog or website। ঠিক আছে, দেখেন বিভিন্ন জন বিভিন্ন ভাবে কন্টেন্ট গুলো দিয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে লিখছে। আমরা যদি ব্লগ আর ওয়েবসাইটটাই দেখি একটু, অ্যাস্ট্রোলজিক্যাল কন্টেন্ট, কন্টেন্ট মার্কেটিং ব্লগ, এটা আমরা একটু দেখি। এইখানে সে কি করবে যে আই উইল রাইট ইউর কন্টেন্ট মার্কেটিং ব্লগ, ব্লগ তৈরি করে দিবে। ব্লগের জন্য যে কন্টেন্ট তৈরি করতে হয় সেটা তৈরি করে দিবে। ব্লগ বলতে কি বোঝায়? ব্লগ না, কিন্তু ব্লগ। ব্লগটা কি হচ্ছে, সাধারণত ওই যে মানুষ বিভিন্ন জায়গায় ট্যুরে যায়, ট্যুরে গিয়ে সেটা ভিডিও করে ইউটিউবে, ফেসবুকে দিচ্ছে, সেটাকে ব্লগ বলা হয়। হ্যাঁ, সেটা ভি দিয়ে শুরু। আর এটা হচ্ছে ব্লগ, যেটা কিনা লেখালেখির একটা প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু লেখালেখি করে, মানুষ এই লেখা পড়ার জন্যই শুধু আসে। তাহলে আপনি বলতে পারেন না যে মানুষ আপনার লেখাগুলো পড়বে না। এমন অনেক 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 প্ল্যাটফর্ম আছে যেখানে মানুষ শুধুমাত্র এই লেখা পড়ার জন্যই আসে। অনেক পাঠক আপনি পাবেন, ঠিক আছে? এতে করে লাভ কি, পড়ে লাভ কি, পাঠকের লাভ কি, বা আপনার লিখেই বা লাভ কি, সেই বিষয়গুলো আমি আলোচনা করলে তারপরে বুঝতে পারবেন। ওকে, দেখেন আমি প্যাকেজ গুলো একটু দেখতে চাচ্ছি যে প্যাকেজের মধ্যে সে কি দিয়েছে, ইউ উইল প্রোভাইড দ্য ব্লগ টপিক অ্যান্ড আই উইল রিসার্চ অ্যান্ড রাইট ইউ 500 ওয়ার্ড পোস্ট উইথ এসইও। সে 500 ওয়ার্ডের মধ্যে একটা পোস্ট বা ব্লগ তৈরি করে দিবে, এসইও ফ্রেন্ডলি বা এসইওর মতো। ঠিক আছে, সেটার জন্য সে $45 চার্জ করছে। 500 ওয়ার্ডের একটা আর্টিকেল বা কন্টেন্ট, যেটাই বলেন আপনি এটাকে সুন্দরভাবে ডাকতে পারেন আর্টিকেল, কারণ আর্টিকেলটা হচ্ছে টেক্সট কন্টেন্টকে আর্টিকেল বলা হয়। কন্টেন্টটা তো সবকিছুকেই কন্টেন্ট বলা হয়, 4 ধরনের বিষয়গুলোকেই কন্টেন্ট বলা হয়, বাট আর্টিকেলটাকে আপনি টেক্সট কন্টেন্ট হিসাবে উপস্থাপন করতে পারেন। সো এখানটাতে সে মাত্র 500 ওয়ার্ডের একটা পোস্ট লেখার জন্য সে $45 চার্জ করছে, এবং কোন টপিকে লিখতে হবে সেটা বায়ার দিয়ে দিবে, এবং সে এসইও ফ্রেন্ডলি একটা আর্টিকেল লিখে দেবে তাকে। ওকে, তারপরে স্ট্যান্ডার্ডের মধ্যে আছে কি, যে উইল প্রোভাইড দ্য ব্লগ টপিক অ্যান্ড আই উইল রিসার্চ অ্যান্ড রাইট 800 ওয়ার্ড পোস্ট। 800 ওয়ার্ডের মধ্যে একটা লিখবে, সেটার জন্য $65 সে নিচ্ছে। প্রিমিয়ামের মধ্যে দেখা যাচ্ছে 1500 ওয়ার্ডে লিখবে, $120 নিচ্ছে। সো এখানে নির্ভরটা করে হচ্ছে যে কত ওয়ার্ডের আর্টিকেলটা লিখতে হবে বা কন্টেন্টটা তৈরি করতে হবে। বেসিকে সে দিচ্ছে 500, স্ট্যান্ডার্ডে দিচ্ছে 800, প্রিমিয়ামে দিচ্ছে 1500। ঠিক আছে, এখন আপনার চিন্তা হইতে পারে 1500 ওয়ার্ডের একটা ব্লগ বা আর্টিকেল মানুষ কি পড়বে? আসলে সাইট গুলো এরকম, সেখানে শুধুমাত্র মানুষ পড়তেই আসে, মানুষ বিভিন্ন টপিকে জানতেই আসে। আমি আপনাদেরকে বলছিলাম যে প্রতিদিন একটা করে টপিক নিয়ে
জানার চেষ্টা করবেন। সো মানুষের এই জানার আগ্রহ, যারা রিসার্চ করে তারা এইগুলো অনেক পড়ালেখা করে। এখন আপনারা কয়জন কয়টা টপিক নিয়ে জানছেন আমি জানি না, বাট জানার আগ্রহ থাকলে অবশ্যই মানুষ খুঁজে খুঁজে পড়ে। আমি যদি দেখাই, এখানে দেখেন কিছু সাইট আছে, প্রেস রিলিজ সাইট একটা আছে, অ্যান্সার সাইট আছে, আর্টিকেল সাইট, ফোরাম সাইট, ব্লগ পোস্টিং সাইট, এগুলো সবই আসলে আপনার বিভিন্ন ধরনের এই লেখাগুলো পাবলিশ করার সাইট। এগুলো নিয়ে আলোচনা থাকবে পরবর্তীতে। সো আমরা খুব ভালোভাবেই ধারণা পেয়ে গেলাম যে লেখালেখির মাধ্যমে ইনকাম করা যায়। এই লেখাগুলো দিয়ে আমরা তো মানুষকে লিখে দিব, মানুষ এটা নিয়ে কি করবে? তাদের ধরেন একটা ওয়েবসাইট আছে, ধরেন এখানে বলছে আই উইল রিসার্চ পোস্ট টপিকস, আচ্ছা রিসার্চ, ইউ উইল প্রোভাইড দ্য ব্লগ টপিক। এখানে ব্লগ টপিকটা দিয়ে দিবে যে তুমি আমার এই টপিকের উপরে একটা লেখ। এখন এই টপিকের উপরে ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি, ডিজিটাল মার্কেটিং একটা টপিক, এই টপিকটা আমাকে কেউ দিল যে তুমি আমাকে একটু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লিখে দাও। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যত ইমেজ কন্টেন্ট আছে সেগুলো আপনি দেখতে পাবেন ইমেজের মধ্যে গেলে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যত টেক্সট কন্টেন্ট আছে এটা অলের মধ্যে আমরা দেখতে পাবো। এই যে বিভিন্ন লেখা লেখি, সেখানে ভিডিও, অডিও, ইমেজ সবই থাকতে পারে, বাট টেক্সট আকারে অবশ্যই থাকবে। আবার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যত ভিডিও কন্টেন্ট আছে সেগুলো এখানে গেলে আপনি পাবেন। কথা সেটা না, কথা হচ্ছে যে আমার টেক্সট কন্টেন্ট গুলো আসলে যারা লিখে নিচ্ছে তারা আসলে কি কোথায় দিচ্ছে বা কি করছে। ধরেন যে আমার কাছে কাজটা করাতে এসেছে বলছে যে আমাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে 500 ওয়ার্ডে লিখে দাও, আমি $45 তোমাকে পেমেন্ট করবো। তো 500 ওয়ার্ডে আমি লিখে দিলাম, সে এটা নিয়ে কি করবে? এটা সাধারণত সে তার কোনো ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটে দিবে, তার কোনো ব্লগ পোস্টিং সাইট থাকলে সেখানে দিবে, তার যে কোনো জায়গায়, যে সকল জায়গায় মানুষ পড়তে আসে, যে সকল জায়গা থেকে অ্যাডসেন্স এর মাধ্যমে, অ্যাড পাবলিশের মাধ্যমে, ডিজিটালি অ্যাড যেগুলো হয়, এই অ্যাড পাবলিশের মাধ্যমে ইনকাম হয়, সেই সকল মাধ্যমগুলোতে তারা এগুলো পোস্ট করবে এবং ভালো রিচ হলে সেখান থেকে সেও টাকা ইনকাম করবে বা ডলার ইনকাম করবে। এই উদ্দেশ্যে সে কিন্তু এই জিনিসগুলো লিখে নেয়। আবার অনেকে থাকে যে নিজেদের রিসার্চ পেপার গুলো পাবলিশ করতে থাকে। অনেক ডাক্তার আছে যারা দেখা যাচ্ছে যে রিসার্চ করে, সেই রিসার্চ পেপার গুলো টপিক দিয়ে দেয়, সেই টপিকের উপরে আলোচনা সে তার ওয়েবসাইটে রাখতে চায়। বিভিন্ন কোম্পানি আছে তাদের ওয়েবসাইটে বিভিন্ন টপিক রাখতে চায়। এই বিষয়গুলো সম্পর্কে সাধারণত এই কন্টেন্ট গুলো, অ্যাকচুয়ালি আর্টিকেল গুলো লিখে নেওয়া হয় বা লিখে দেওয়া হয়। এখন এই আর্টিকেল গুলো লিখলেই কি শুধু হবে? আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শুধু লিখলাম, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লিখে আসলে লিখলে তো একটা কন্টেন্ট হলো। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনি লিখলেন, সেটা একটা কন্টেন্ট হলো বা সেটা একটা আর্টিকেল হলো। হ্যাঁ, বাট এটা কি আসলে কন্টেন্ট মার্কেটিং পাচ্ছে বা আর্টিকেল মার্কেটিং এর সম্মানটা পাচ্ছে? আসলে কিন্তু না। কারণ আপনি যখন একটা কন্টেন্ট তৈরি করবেন, অ্যাকচুয়ালি একটা আর্টিকেল তৈরি করবেন, তখন এই আর্টিকেলটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রেন্ডলি হইতে হবে। দেখেন 9:10 এসে কে জয়েন করে ক্লাসের টপিকের মধ্যে, আর এরপরে আর কাউকে জয়েন নিব না। ক্লাসের টপিকের মধ্যে টপিকে ঢুকে গেছি, সেই সময় এসে যদি ইয়ে করে ঝামেলা করে বিপদ। আচ্ছা, যেটা বলছিলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, এই ডিজিটাল মার্কেটিং লিখে দেখেন অ্যাবাউট, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 250 কোটি, 250 কোটি কন্টেন্ট এই গুগলে আছে বা ইন্টারনেটে আছে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ইন্টারনেটে 250 কোটি রেজাল্ট আছে বা কন্টেন্ট আছে। তাহলে এই 250 কোটি কন্টেন্টের পরে 250 কোটি 1 নম্বর কন্টেন্টটা হচ্ছে আপনি তৈরি করবেন বা আমি তৈরি করব। তো সেটা আসলে মানুষ কিভাবে খুঁজে পাবে? স্বাভাবিক বিষয়, মানুষ কিভাবে খুঁজে পাবে? এই 250 কোটি কন্টেন্ট একটা মানুষ একদিনে পড়তে পারবে, একদিনে খুঁজে বের করতে পারবে, এরকম স্ক্রল করতে পারবে? কখনোই না। বাট ফার্স্ট পেজ বা ফার্স্ট 10টা পেজ অন্তত সে ঘাটতে চাইবে, সে একটু রিসার্চ করার জন্য প্রথম 10টা পেজ সে দেখতে চাইবে। সো এই যে ডিজিটাল রিলেটেড কন্টেন্ট গুলো, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট গুলো, এই কন্টেন্ট গুলো মানুষকে
দেখাতে হলে আপনাকে অবশ্যই এসইও ফ্রেন্ডলি করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রেন্ডলি করতে হবে। মানুষ, আমি যেমন সার্চ করলাম, এই যে দেখেন আসলো ডিজিটাল মার্কেটিং নিয়ে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এর ওয়েবসাইটের নাম হচ্ছে www.marketo.com। তো marketo.com একটা ওয়েবসাইট, তাদের একটা কন্টেন্ট গুগলে ফার্স্ট পেজে চলে এসেছে। তাদের এসইওটা, এই কন্টেন্টের এসইও, তাদের ওয়েবসাইটের এসইও এত ভালোভাবে করা হয়েছে যে ফার্স্ট পেজে তাদেরকে দেখাচ্ছে। এনি কাইন্ড অফ পিপল এখানে ভিজিট করবে। এখানে আমার ধারণা মতে দেখেন প্রথমে যেটা আসছে, প্রথমে আসছে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা আসছে মেইল চেম। এটাও একটা স্বনামধন্য জায়গা, এদেরটা ফার্স্টে আসতেই পারে। ডিজিটাল মার্কেটিং নিয়ে দেখেন হচ্ছে অনেক গুগলের লোকেশন শেয়ার হয়েছে। এরপরে আছে মার্কেটো। সেকেন্ড যে ইয়েটা আছে, অলমোস্ট ফার্স্ট যেটা আছে সেটা কিন্তু চলে এসেছে। ইভেন নেইল প্যাটেল দেখেন, এসইও যারা করছে, বা নেইল প্যাটেল আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি কিওয়ার্ড রিসার্চের সময়। নেইল প্যাটেল হচ্ছে যে ওভার সাজেস্ট যেটা, সেটা সাধারণত এরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কাজ করে থাকে, বাট তাদেরটা 3 নম্বরে আছে, বাট মার্কেটরটা আছে ফার্স্ট নম্বরে। তো ফার্স্ট বা সেকেন্ড নম্বরে আছে, সেকেন্ড নম্বরে থাকা মানেই ফার্স্ট নম্বরে থাকা, কারণ উপরে যেটা ছিল সেটা স্বাভাবিকভাবে প্রথম সার্চের সময় উইকিপিডিয়া আসতে পারে, বা হচ্ছে লোকেশন আসতে পারে, বা গুগলের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো আসতে পারে। বাট কোন একটা ইন্ডিভিজুয়াল কোম্পানির কন্টেন্ট যখন সামনের দিকে আসবে, সেটা মানুষ পড়তে আগ্রহী বেশি হবে, কারণ গুগল তো সবসময় মানুষের থেকে হাওলাত টাওলাত নিয়ে বা নিজেদের ইয়ে করে দিতেই পারে, স্যাটিসফাইড মানুষ হবে না। মানুষ চাইবে যে হচ্ছে ইন্ডিভিজুয়াল যারা লিখেছে তাদের পড়তে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে যদি আপনি ফার্স্ট পেজ বা ফার্স্ট 10 পেজের মধ্যে রাখতে চান, বা ফার্স্ট 20 পেজের মধ্যে রাখতে চান, 250 কোটি কন্টেন্ট, তার মধ্যে যদি প্রথম 20 পেজ কেন, প্রথম আপনি যদি কি বলবো 300 নম্বর পেজেও আসেন, সেটা আপনার জন্য অনেক কিছু, কারণ 250 কোটি এইটা সম্পর্কে লেখা হয়েছে অলরেডি, এটা সম্পর্কে অ্যাক্টিভিটিস আছে অলরেডি, তাই না? সো এখানে সবচেয়ে বড় যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে যে এসইও, এবং সর্বপ্রথম এসইওর সর্বপ্রথম পার্টটা হচ্ছে যে একটা কন্টেন্ট লেখার জন্য, একটা আর্টিকেল লেখার জন্য প্রথম পার্টটা হচ্ছে কিওয়ার্ড। আপনারা আপনাদের গিগ তৈরি করেছেন, যখন গিগ তৈরি করার সময় আপনারা ইমেজ ডিজাইন করেছেন, এরপরে আপনারা হচ্ছে গিগ সম্পর্কে ডিটেলস লিখেছেন। তো ডিটেলস লেখার সময় এবং গিগের টাইটেল দিয়েছেন, এবং তাহলে টাইটেল দেওয়ার সময় এবং আপনার যে গিগের সিলেক্ট করেছেন যে আমি কি কিওয়ার্ড দিব, ঠিক আছে? এসইওর ফার্স্ট শর্ত বা একটা কন্টেন্টের বা আর্টিকেলটাকে এসইও ফ্রেন্ডলি করার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে যে এই কন্টেন্ট বা এই আর্টিকেলটা অবশ্যই টার্গেটেড এবং ভালো রিচ সম্পন্ন কিওয়ার্ডের সংমিশ্রণে তৈরি করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করা আমরা শিখেছি, আমি দেখিয়েছি এর আগেও কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করতে হবে, বিভিন্ন টুলস আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। কিওয়ার্ড গুলো ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি লেখেন, তাহলে ডিজিটাল মার্কেটিং নিয়ে কোন কিওয়ার্ড গুলো গুগলে বেশি সার্চ হচ্ছে, এই বিষয়গুলো খুঁজে বের করতে হবে, এবং সেই রিলেটেড অন্তত একটা কন্টেন্টের মধ্যে 5 থেকে 15% পর্যন্ত আপনার কিওয়ার্ড রাখতে হবে। 15 বা 25 অনেকে দেয়, 5 থেকে কমপক্ষে 25% কিওয়ার্ড থাকতে হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আপনি কি ক্লাসে আছেন নাকি? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের জন্য বা আর্টিকেলের জন্য আমাদেরকে অবশ্যই কমপক্ষে 5 থেকে 25% পর্যন্ত কিওয়ার্ডস রাখতে হবে। তাহলে কিওয়ার্ড রিসার্চটা আমাকে ভালোভাবে করতে হবে। যদি আপনার 1000 ওয়ার্ডের মধ্যে একটা কিওয়ার্ড হয়, একটা কি বলবো কন্টেন্ট বা আর্টিকেল হয়, সেক্ষেত্রে 250 ওয়ার্ড তার মধ্যে কিওয়ার্ডের থাকতে হবে। বুঝতে পেরেছেন? 100 হলে 25, 1000 হলে 250 বা 250। তাহলে 250টা
অক্ষর বা 250টা ওয়ার্ডে যদি আপনি কোনো ইয়ে করতে চান, কন্টেন্ট বা কিওয়ার্ড রাখতে চান, তাহলে ওই 250টার জন্য কতগুলো কিওয়ার্ড হইতে পারে? স্বাভাবিকভাবেই সেখানে আপনার কমপক্ষে 40-50টা কিওয়ার্ড হবে, কমপক্ষে তো হবেই। সেগুলো রিসার্চ করে বের করতে হবে আপনাকে। আপনি দেখেন গুগলে সার্চ হয় বেশি এরকম কিছু রিলেটেড সার্চ দেওয়া হয়েছে: ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং পিডিএফ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং গুগল, হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্যালারি, ডিজিটাল মার্কেটিং জবস। তাহলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লিখতে হলে এই বিষয়গুলো যদি আপনি ইয়ে করেন তাহলে সেটা মোর ইফেক্টিভ হবে। এগুলোকে কিওয়ার্ড হিসেবে নেওয়া যেতেই পারে। ঠিক আছে? সো কিওয়ার্ড রিসার্চ করার পরে আমাদেরকে যেটা করতে হবে যে টপিকটা সম্পর্কে আগে অবশ্যই জানতে হবে। আপনি না জানলে লিখবেন কিভাবে? আপনি যে টপিকটা নিয়ে আপনাকে মানুষ লিখতে দিবে বা মানুষ লিখতে দেয় সাধারণত, সেই টপিকটা নিয়ে অলরেডি, সেই নিশ নিয়ে অলরেডি কেউ না কেউ এনি হাউ কমপক্ষে 100টা পেজ আপনি পাবেন। কমপক্ষে মানুষ এটা নিয়ে কাজ করছে, করেছে, করবে ভবিষ্যতে। ঠিক আছে? তো আগে যারা কন্টেন্ট গুলো তৈরি করেছে সেই কন্টেন্ট গুলোকে আপনাকে ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে, সেখান থেকে বিষয়গুলো ক্যাপচার করতে হবে এবং নিজের মতো করে লিখতে হবে। কপি পেস্ট করা যেতেই পারে, বাট সেখানে নিজস্বতা থাকতে হবে। কারণ আপনি যখন একটা 1500 ওয়ার্ড বা 500 ওয়ার্ড বা 800 ওয়ার্ড যেটাই লেখেন না কেন, 1000 ওয়ার্ড যেটাই লেখেন না কেন, আপনি তৈরি করে দিলেন, তখন সেটা অবশ্যই প্ল্যাগারিজম ফ্রি হইতে হবে। হ্যাঁ, প্ল্যাগারিজমটা কি? প্ল্যাগারিজমটা হচ্ছে যে কপিরাইট ফ্রি হইতে হবে। সেটা দেখা যাচ্ছে অন্য কোথাও থেকে আপনি কপি করে নিয়ে আসলেন, এরকম করা যাবে না। আপনারটা ইউনিক হইতে হবে। প্ল্যাগারিজম চেক করার জন্য আমরা প্ল্যাগারিজম চেকার নামে একটা ওয়েবসাইট আছে, প্ল্যাগারিজম চেকার। স্যার প্লেজারিজম হলো কপি করা আর কি। আপনি অন্য কারো যদি কপি করে দিয়ে দেন, ওটা হলো প্লেজারিজম। জি, আমিও তো সেটাই বললাম। এই যে দেখেন, আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন সেই কন্টেন্টটা এখানে দিলে, দেওয়ার পরে যদি আপনি এখানে রোবট ভেরিফিকেশন করার পরে চেক প্ল্যাগারিজম দেন, সেক্ষেত্রে তারা আপনাকে রেজাল্ট দেখাবে যে আসলে আপনার এখানে কত পার্সেন্ট কতটুকু কপি করা হয়েছে। আপনার এটা যদি আপনি টোটালি কপি করে বসায় দেন, আপনাকে যে টপিক দিল সেই টপিকে আপনি ধরেন এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যারা লিখছে তাদেরটা কপি করে নিয়ে এসে আপনি জমা দেন যে ভাই আমি এটা তৈরি করছি, তাহলে কি হবে? আপনার এই প্ল্যাগারিজম চেকার 100% বা 50%, 90% যেটাই হোক, যে পার্সেন্ট আছে সেটা দেখাই দিবে এবং আপনার ক্লায়েন্ট যে আছে সে কিন্তু এটা জমা নিবে না। ঠিক আছে? স্মল এসইও টুলস, এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো আমাদেরকে আগে কি করতে হলো? বুঝি নাই। আমাদের গ্রুপে দেওয়া হয় নাই তো ভাই। দুইটা গ্রুপেই তো দিলাম। এটা তো ও আচ্ছা, এটা আচ্ছা। আমাদের গ্রুপ, এটা আমাদের গ্রুপ না। গ্রুপে দেওয়া আছে দেখেন। আচ্ছা, এটা আমি ভাবছি যে এর গ্রুপই। সো আমাদেরকে কন্টেন্ট তৈরি করতে হলে এট ফার্স্ট যেটা করতে হবে যে আমাদের টপিকটা সিলেক্ট করতে হবে, বা এটা আমাদেরকে অবশ্যই, যদি কেউ লিখতে বলে, কোনো ক্লায়েন্ট লিখতে বলে, সেটা ক্লায়েন্ট দিয়ে দিবে। বা আমি যদি কোনো বিজনেস নিয়ে কাজ করি, কারো বিজনেস নিয়ে কাজ করি, তার বিজনেস সম্পর্কে অবশ্যই আমি জানবো। সেই বিজনেস সম্পর্কে ওই নিশ সম্পর্কে, নিশটা আগে জানতে হবে, কোন নিশের উপরে হবে সেটা নিয়ে আমাকে তৈরি করতে হবে। এখন আমি চিন্তা ভাবনা করলাম, সেটা সম্পর্কে রিসার্চ করলাম, অনেক ধরনের কন্টেন্ট গুগল থেকে পড়লাম, জানলাম, বুঝলাম, সেখান থেকে একটু একটু করে কপি করলাম, একটু একটু করে কপি করলাম। ঠিক আছে, লিখতে পারলাম আমি।
এন্ট্রি দিব না আমি আর কাউকে। তো আমি যদি দেই, কপি করেও দেই, সেটা ঠিক আছে, আমি দিলাম, বাট সেটার মধ্যেও কিন্তু নিজস্বতা থাকতে হবে। আপনি যদি ওই কপি করে করে বিষয়টা নিয়ে আসেন, কারণ ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এক একজনের কাছে এক এক রকম হবে না। ডিজিটাল মার্কেটিং বিষয়টা একই, সেটাকে কপিরাইট কেউ ধরতে পারবে না। আরেকজন যদি লেখে, আপনি যদি লেখেন ডিজিটাল মার্কেটিং এ কি করতে হয়, ধরেন ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আপনিও লিখলেন, আর 100 জন লিখছে, তারাও সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা লিখবে, তো এটাকে কপিরাইট কেউ ধরতে পারবে না। ঠিক আছে, বাট তার লেখার মধ্যে, আপনার লেখার মধ্যে যদি দাড়ি কমা থেকে শুরু করে সবকিছুর মিল মিল পাওয়া যায়, তাহলে সেটা কপিরাইট হবে। সো কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে আমরা কপি করতে পারবো, বাট সেই কপিটা হইতে হবে ইউনিক। ঠিক আছে, কারণ যে জিনিসগুলো নেওয়া যায় সেগুলো আমি নিতেই পারি। এরপরে আসলো যে কিওয়ার্ড রিসার্চের বিষয়। কমপক্ষে আমরা কিওয়ার্ড রিসার্চ করব অ্যাটলিস্ট, আমার ইয়ার হিসাব করে কমপক্ষে 40-50টা। হুম, সেটা হচ্ছে কত ওয়ার্ডের মধ্যে লিখছি সেটার উপরেই ডিপেন্ড করবে। তো এরপরে যখন আমরা লেখা শুরু করব, তখনকার বিষয়গুলো আমাদেরকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আমি এবার আসছি মেইন পার্টটাতে। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের জন্য আমি হয়তো আপনাদেরকে এটা দিয়েছিলাম, কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই কয়েকটা টুলস দিয়েছিলাম আপনাদেরকে। ওইটাতেই দেখবেন যে এরকম নিচে আছে কিছু বিষয়, ইম্পর্টেন্সি অফ রিডিং নিউজ পেপার, এইরকম এটা লেখা আছে, আপনারা দেখবেন। তো এখানে কন্টেন্ট স্যার এটা একটু টেক্সটে একটু দিয়ে দেন তো। স্যার, এটা একটু আমি text এ আপনাদের একটু গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। গ্রুপের মধ্যে দেওয়া আছে কিওয়ার্ড রিসার্চের টুলস, যেটা আপনাদের ফেসবুক গ্রুপ, সেটার মধ্যে দেওয়া আছে। আচ্ছা, তো এটার মধ্যে আপনারা দেখতে পারবেন যে এরকম লেখা আছে। 3টা পার্ট করে আমরা সাধারণত কন্টেন্ট গুলোকে তৈরি করি বা আর্টিকেল গুলোকে তৈরি করি। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। এখানে দেখেন ফার্স্ট পার্টের মধ্যে 30%, আপনার টোটাল লেখাটা 100% যদি হয়, সেখান থেকে ফার্স্ট পার্ট হচ্ছে 30%। আচ্ছা, একটু 1 মিনিট, কল আসতেছে একটা।
আছেন আপনারা? জি ভাই। আমাকে শুনতে পাচ্ছেন? ওকে। আমাদের যে আর্টিকেলটা আমরা তৈরি করব, সেই আর্টিকেলটা আমরা 3টা পার্ট মিলায় তৈরি করব। আমার এই প্রত্যেকটা পার্টের মধ্যেই কিন্তু আমাদের বিষয়গুলো থাকবে। কোন বিষয়গুলো থাকবে? যে যে টপিক নিয়ে আমরা লিখছি সেই টপিকটা তো অবশ্যই থাকবেই, এবং সেখানে কিওয়ার্ড থাকবে। সেটার আমরা একটা বিচার করেছি যে ফার্স্ট পার্টের মধ্যে 30% রাখবো আমরা। হ্যাঁ, আমাদের টোটাল যে লেখা, সেই লেখার 30% থাকবে হচ্ছে ফার্স্ট পার্টের মধ্যে, এবং আমাদের যে ইয়েগুলো আছে, আর্টিকেল গুলো আছে, সরি, আমাদের যে কিওয়ার্ডস গুলো আছে, সেই কিওয়ার্ডস গুলোরও আপনার 30% থাকবে ফার্স্ট পার্টের মধ্যে। সেকেন্ড পার্ট যেটা, সেকেন্ড পার্টের মধ্যেও আমাদের 50%, এটা একটু বড় হবে, সর্বোচ্চ পরিমাণ লেখাটা হবে এখানটাতে, মেইন বডি পার্ট যেটা, সেখানে সেকেন্ড পার্ট বলা হয়। সো এখানে 50% লেখা থাকবে, আর্টিকেলের টোটাল লেখাটা 50% থাকবে, মানে এটা একটু বড় হবে, এবং এখানকার কিওয়ার্ডেরও 50% কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। এবং থার্ড পার্ট যেটা, থার্ড পার্ট এবং লাস্ট পার্ট যেটা, সেটাতে 20% লেখা থাকে সাধারণত। আমাদের এই 20%-এর লেখাটা হবে এবং 20% কিওয়ার্ডস থাকবে। এই হচ্ছে আমাদের 3টা পার্ট। লেখাগুলো এইভাবে, লেখা এবং কিওয়ার্ড দুটো জিনিসই প্রথমটাতে থাকবে, প্রথম পার্টে থাকবে 30%, তারপরে পার্টে থাকবে হচ্ছে 50%, এবং তারপরের পার্টে থাকবে হচ্ছে 20%। এই টোটাল মিলে হলো 100%, ঠিক আছে। এখন আসি, আমি একটু বড় করে দেই, তাহলে হয়তো আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, ধরেন আমার গিভেন টপিক হচ্ছে যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, বা আমার হচ্ছে যে ইয়েটা তৈরি করব আমি, যেটাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট বা আর্টিকেল যেটা তৈরি করব, সেটার টপিকটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এটার জন্য আমাকে অবশ্যই একটা ভালো টাইটেল দিতে হবে, মার্কেটিং করার উদ্দেশ্যে যে টাইটেলটা ইয়ে করতে হবে বা দিব, সেটা আমাকে দিতে হবে। এবং ধরেন আমি হচ্ছে যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, আমার মেইন টপিকটা হচ্ছে রিডিং নিউজ পেপার, হ্যাঁ, বা নিউজ পেপার, অনলি নিউজ পেপার। আমরা ছোটবেলায় পড়ছি না, নিউজ পেপার নিয়ে বিভিন্ন ইয়ে দেখা গেছে, কি বলে, বিভিন্ন আমাদের রচনা রচনা কম্পোজিশন এরকম ছিল, আমরা কিন্তু পড়ছি। তো আমাদের মেইন টপিকটা হচ্ছে কি, নিউজ পেপার। বাট আমাদের একটা সুন্দর কি বলে এটাকে, সুন্দর একটা টাইটেল, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এটাকে আরো সুন্দর আপনি করতেই পারেন, এটাকে আরো সুন্দর আপনি করতেই পারেন। ওকে, সো এখানে ফার্স্ট পার্টের মধ্যে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, আপনারা একটু চেষ্টা করেন, আশা করি বুঝতে পারবেন। প্রথমটা হচ্ছে যে টু টার্গেট ইউর অডিয়েন্স। আপনার অডিয়েন্সটাকে টার্গেট করতে হবে। কারা আপনার অডিয়েন্স? যেমনটা হচ্ছে যে শুরুটা এরকম হওয়া উচিত যে দর্শকের উদ্দেশ্য করে, যে আমি অমুক বলছি। আপনি একটা বক্তৃতা যখন দিতে যান, তখন আপনাকে বলতে হবে, আপনার পরিচয় দিতে হবে, কাদের উদ্দেশ্যে কি টপিকে বলতে আসছেন সেটা বলতে হবে। সো টু টার্গেট ইউর অডিয়েন্স, অডিয়েন্সকে টার্গেট করেন ফার্স্ট অফ অল, ঠিক আছে। ধরেন কেউ নিউজ পেপার সম্পর্কে জানতে আসছে, বা কেউ সার্চ করছে যে ইম্পর্টেন্স অফ নিউজ পেপার কি 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 আছে, নিউজ পেপার পড়ার প্রয়োজনীয়তা কি কি আছে। হ্যাঁ, সো আপনি তাদেরকে বলেন যে আমি অমুক বলছিলাম, বা যেটাই হোক, ইয়ের ক্ষেত্রে আপনি বলতেই পারেন যে আমি অমুক বলছিলাম। আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হলে আপনি এটা বলতেই পারেন। আর যদি পার্সোনাল অ্যাকাউন্ট না হয়, সেক্ষেত্রে আপনি এইভাবে তাদেরকে সম্ভাষণ করতে পারেন যে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়ার প্রয়োজনীয়তা। সো নিউজ পেপার পড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানবেন আজকে আমাদের এই টপিকটাতে, এবং আশা করি আপনারা এখান থেকে ফুললি স্যাটিসফাইড থাকবেন, বা আপনারা অনেক কিছু জানতে পারবেন। এইটাই হচ্ছে যে অডিয়েন্সকে টার্গেট করে কিছু বলা বা কিছু লেখা, সেটাই হচ্ছে সরাসরি মার্কেটিং যেটাকে বলা হয়, সেটা হচ্ছে টার্গেট ইওর অডিয়েন্স, টু টার্গেট ইওর অডিয়েন্স। আমার যা অডিয়েন্স আছে, বা আমার যারা ভিজিটর আছে, যারা আমার এই কন্টেন্টটা পড়বে, তাদেরকে টার্গেট করে আমি নিলাম। এতে করে কি হবে, তারা আস্থাভাজন হবে, তারা আপনার কন্টেন্টটা পরবর্তী স্টেপটা জানার আগ্রহ প্রকাশ করবে। এরপর হচ্ছে টু টার্গেট গিভেন টপিক।
দেখেন আমি দুইটা অলরেডি একসাথেই বলে ফেলছি যে অডিয়েন্সকে টার্গেট করার সময় কিন্তু আমি বলে দিচ্ছি যে আজকে নিউজ পেপার সম্পর্কে জানবেন, নিউজ পেপার এই টপিকটা পড়ার পরে আপনি এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, এবং এই টপিকটা নিয়েই কিছু আলোচনা এখানে থাকবে। গিভেন টপিক বলতে কি বোঝাচ্ছে? ইম্পর্টেন্সি অফ রিডিং নিউজ পেপার, যেটা আসলে আমাদের এই আমরা যেটা ধরে নিয়েছি। সো আপনাকে যে টপিকটা দেওয়া হবে সেই টপিক নিয়ে সামান্য কিছু আলোচনা থাকবে। এরপরে হচ্ছে টু টার্গেট নেগেটিভ সাইড অফ টপিকস রিভার্স। এখানে কেন বলা হচ্ছে? দেখেন, যখন আপনি অডিয়েন্সকে টার্গেট করলেন, এরপরে টপিক সম্পর্কে কিছু আলোচনা করলেন, তখন মানুষের মধ্যে যাতে বোরিংনেস না আসে, হ্যাঁ, সেই জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে এখানে কিছু আলোচনা সমালোচনা রাখছি। ফার্স্ট পার্টের মধ্যে আলোচনা সমালোচনা থাকছে। কারণ কি, দেখবেন মানুষের হাতে টাইম কম। সর্বপ্রথম কথা হচ্ছে মানুষের হাতে টাইম কম, মানুষ যাতে চেঞ্জ করে অন্য কোথাও না যায়, এই জন্য আলোচনা সমালোচনা আমরা প্রথমেই রাখছি। সেটা হচ্ছে যে নেগেটিভ সাইড, আপনি যে টপিকটা নিয়ে আলোচনা করছেন সেটার যদি নেগেটিভ সাইড থাকে সেটাকে তুলে ধরেন, সেটা যদি পজিটিভ সাইড থাকে সেটাকে তুলে ধরেন। তাহলে কি হবে, ভালো দিক, যা টপিকটা যদি এরকম হয় যে সেখানে কোনো খারাপ কোনো দিকই নাই, সেক্ষেত্রে তো অবশ্যই আমাকে ভালো দিকগুলো লিখতে হবে। এই জন্য আমি ব্র্যাকেটে রিভার্স লিখে দিয়েছি। হ্যাঁ, আর যদি থাকে তার নেগেটিভ সাইড, তাহলে নেগেটিভ সাইড গুলোকে আপনার তুলে ধরতে হবে। এতে করে কি হবে, যে যারা আসলে পড়তে চাচ্ছে তারা পুরোটাই পড়বে। তারা একটা খাবারের মধ্যে যদি টক ঝাল মিষ্টি সব বিষয়গুলো থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সেটা সুস্বাদু হবে, তাই না? তো আপনার লেখার মধ্যেও যদি সব ধরনের ইয়েগুলো থাকে, অবশ্যই অবশ্যই সেটা ভালো কিছুই হবে এবং মানুষ পড়তেও আগ্রহ ফিল করবে। এরপরে আসছে হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে হচ্ছে গুড সাইড। আমরা অলরেডি নেগেটিভ পজিটিভ সাইড নিয়ে আলোচনা করছি। নেগেটিভ পজিটিভ আর হচ্ছে গুড সাইড, এটা দুটার মধ্যে কিন্তু কিছুটা হলেও ডিফারেন্স আছে, আলাদা করতে পারবেন। পজিটিভ সাইড কি, শুধুমাত্র পজিটিভ বিষয়গুলোই থাকছে। গুড সাইড কি, যেটা পজিটিভ না সেটাও একটা গুড সাইড হইতে পারে, নেগেটিভ বিষয়টাও গুড সাইড হইতে পারে। ঠিক আছে? সো নেগেটিভ পজিটিভ যেটাই থাকুক না কেন, সেটার থেকে গুড সাইড গুলো বের করে নিয়ে আসতে হবে এবং সেগুলো নিয়ে এখানটাতে আলোচনা করতে হবে গুড সাইডে। এরপরে আছে স্ট্যাট বা স্ট্যাটিস্টিক। আপনি যে টপিকটা নিয়ে লিখছেন সেটা গুগল রিসার্চে যে সকল স্ট্যাটিস্টিক গুলো আছে সেগুলো তুলে ধরতে হবে। তারপর হচ্ছে ব্যাড সাইড, এটা অপশনাল। ব্যাড সাইড বা যদি হচ্ছে এখানে কোনো নেগেটিভ সাইড না পান, একটা কন্টেন্টের যদি কোনো নেগেটিভ সাইড আপনি দিতে না পারেন, সেক্ষেত্রে এখানে ব্যাড সাইড এনিহাউ কোন একটা উদাহরণ টেনে হলেও ব্যাড সাইডটা নিয়ে আসবে, কারণ আমার কন্টেন্টটাকে টেকনিক্যাল সবটা হবে। দ্যাটস ওয়াই আমাকে ব্যাড সাইডটা একটু হলেও তুলে ধরতে হবে। ঠিক আছে? সো এখানে নেগেটিভ যে সাইডটা আছে সেটা যদি আপনি না পান, সেক্ষেত্রে এটা হবে, আর না হলে এখানে এটা বাদ। ওকে, তারপর হচ্ছে বেস্ট কিওয়ার্ডস। বেস্ট কিওয়ার্ডস, আচ্ছা এখানে এসটা দিয়ে দেই। বেস্ট যে কিওয়ার্ড গুলো আছে, মূলত যে কিওয়ার্ড গুলো রিসার্চ করে নেব, 40-50 যেটাই হোক না কেন, সেখান থেকে তো কমপক্ষে আমরা যেগুলো নিব সেটার সার্চ ভলিউমের উপরে নির্ভর করবে। কারণ কিওয়ার্ড রিসার্চের সময় আমরা দেখছি যে পাশেই দেখা যায় যে এটার সার্চ ভলিউমটা কেমন। তাহলে যেগুলো বেশি সার্চ ভলিউম সেগুলো এক সাইডে রাখবো, যেগুলো কম সিরিয়ালি নিয়ে আসবো না আমরা। তাহলে বেস্ট কিওয়ার্ড গুলো আমি যদি ধরি 20টা আমার বেস্ট কিওয়ার্ড, 50টার মধ্যে 20টা আমার বেস্ট কিওয়ার্ড, সেই 20টা নিয়ে আমাকে এখানে আলোচনা করতে হবে। আমার এইটুকু লেখার মধ্যে ওই 20টা কিওয়ার্ড যেন থাকে। ওকে, এরপর হচ্ছে ইনফর্ম অ্যাবাউট লাস্ট পার্ট। আপনার মাঝামাঝি পর্যায়ে এসেছেন, এখন মানুষ চলেও যেতে পারে, মানুষ যাতে চলে না যায় তাই আপনাকে মানে শেষে যাওয়ার আগে একটু মনে করে দিতে হবে। আমরা তো দ্রুতই শেষ করে ফেলছি, এভাবে বলতে হবে যে আমরা দ্রুতই শেষ করে ফেলছি, আমরা শেষ করে ফেলবো, আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। লাস্ট পার্টে আমাদের আরো অনেক কিছু দেখা যাচ্ছে, বিষয়টা এইভাবে করে তুলে ধরা। তারপর কিওয়ার্ড ফলো আপ, আমাদের যত কিওয়ার্ড আছে সেগুলো থেকে যেগুলো মিসিং ছিল, হ্যাঁ, ধরেন আমরা যে এখানে বেস্ট কিওয়ার্ড দিলাম হচ্ছে 20টা, এর আগেও কিছু নিয়ে আলোচনা করছি। যদি আপনার ধরেন 50টার মধ্যে 5টা-10টা মিস যায়, সেগুলো আমার এই পার্টটাতে আলোচনা করে দিতে হবে। ঠিক আছে? এবং সুন্দর কিছু দিয়ে শেষ করা, এন্ড উইথ গুড থিংস।
সুন্দর একটা বিষয় দিয়ে শেষ করা। সুন্দর একটা বিষয়টা কি, যে আপনার, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সুন্দর বিষয় দিয়ে শেষ করা, শেষ ভালো তার সব ভালো তার, বিষয়টা হচ্ছে এরকম। তো সুন্দর বিষয়গুলো দিয়ে শেষ করা, যে এটা হতে পারে যে যারা পড়েছে তাদেরকে ধন্যবাদ জানানো, যারা পড়েছে তাদের এই টপিক থেকে ভালো কিছু করবে, এই টপিকটা পড়ার পরে ভালো কিছু হবে, সেই একটা কামনা করে শেষ করা। বা ডিজিটাল মার্কেটিং বা যে টপিকটা নিচ্ছেন সেই টপিকটা আপনার দেশ বা আপনার মানব জাতির জন্য কতটা কল্যাণকর হবে সেই বিষয়গুলো দিয়ে শেষ করা। এনিহাও একটা গুড থিং দিয়ে আপনাকে শেষ করতে হবে। তো এই হচ্ছে টোটাল আর্টিকেল রাইটিং এর বিষয়গুলো। সম্পূর্ণই নির্ভর করবে আপনার উপরে, আপনি কি লিখবেন, আপনি আপনার কি লেখা উচিত সেটা আপনিই বুঝবেন। আপনার রিসার্চ, আপনার কিওয়ার্ড আপনাকে সেখানে নিয়ে যাবে। বাট নিয়ম কানুনের বিষয়গুলো এখানে দেওয়া আছে, যে প্রথমে ফার্স্ট পার্টে 30% থাকবে, সেকেন্ড পার্টে থাকবে 50% এবং থার্ড পার্টে থাকবে হচ্ছে 20%। ফার্স্ট পার্টের মধ্যে প্রথমে আমরা অডিয়েন্সকে টার্গেট করব, তারপর হচ্ছে টপিককে টার্গেট করব, এবং নেগেটিভ পজিটিভ যেটাই থাকুক না কেন আমরা সেটা নিয়ে আলোচনা করব। যদি কোনো নেগেটিভ সাইড না থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আলোচনা হবে পজিটিভ সাইডটা নিয়ে ইয়ে করে। এরপরে সেকেন্ড পার্টে আমরা গুড সাইড গুলো নিয়ে আলোচনা করব, কারণ পজিটিভ থেকে গুডে আসতে গেলে খুব ভালো থেকে ভালোতে আসাটা যাবে, হ্যাঁ, বা ভালো থেকে আবার খুব ভালোতেও যাওয়া যাবে। সো এই জন্যই এখানে লিঙ্ক করার জন্য গুড সাইড দিয়ে শুরু হচ্ছে, এরপর স্ট্যাটিস্টিক, তারপর হচ্ছে ব্যাড সাইড। এনিহাও কোনো একটা ব্যাড সাইড নিয়ে আসেন। যদি এখানে শুধু নেগেটিভ সাইডই বলা হয় সেক্ষেত্রে এইটার সাথে আপনি পজিটিভ সাইড জুড়ে দেন, আর যদি এখানে কোনো নেগেটিভ সাইড না থাকে তাহলে এখানে নেগেটিভ সাইডটা দিয়ে দেন। ওকে, তারপর বেস্ট কিওয়ার্ড, লিস্ট 20টা কিওয়ার্ড এখানে রাখা উচিত। তারপর হচ্ছে লাস্ট পার্টের সম্পর্কে ইনফর্ম করা, থার্ড পার্টে গিয়ে হচ্ছে কিওয়ার্ডের ফলো আপ যেগুলো মিসিং ছিল সেগুলো নিয়ে আলোচনা করা, এবং ভালো কোনো একটা বিষয় দিয়ে শেষ করা। তো এই হচ্ছে আমাদের টোটাল কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা আগে করানোর উদ্দেশ্য হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিংটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয়, এবং আমাদের পরবর্তী যে আলোচনাটা আগামীকালকের সেটা হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং। এটার জন্য আসলে আলোচনা করার কিছুই নাই, কন্টেন্ট গুলোকে জাস্ট পোস্ট করার জন্য কোন কোন সাইটে পোস্ট করতে হবে সেটা আমি কালকেই দিয়ে দিব আপনাদেরকে, এটা নিয়ে জাস্ট একটু আলোচনা করে দিয়ে দিব, বাকি টপিক গুলো কালকে শেষ হয়ে যাবে। ওকে, সো কন্টেন্ট রাইটিং সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলেন, ততক্ষণে আমি আপনাদের গ্রুপে আবারও এই ইয়েটা দিয়ে দিচ্ছি। বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা ভাই, কোনো ক্লায়েন্ট যদি আমাদের মানে আর এই আর্টিকেলটা লিখে দিতে বলে, তাহলে কি আমরা ফুললি আপনার নির্দেশনা মতে লিখে আপনি কি কপি করে দিয়ে দিব নাকি? লিখে সেটাকে আপনি টেক্সট ফাইলে দিতে পারেন, তারপর হচ্ছে এখানে কি বলে এটাকে ওয়ার্ড ফাইলে দিতে পারেন, যে ফাইলটাই হোক না কেন সেই ফাইলে আপনি তাকে ডেলিভার করে দিবেন। সেটা ফাইবারে হইলে দিবেন, না হলে তার সাথে যদি সরাসরি ডিল করেন সেখানে অবশ্যই আপনাকে একটা ফরম্যাট চুজ করতে হবে, সেটা টেক্সট ফাইল হোক বা ওয়ার্ড পেজ, মাইক্রোসফট ওয়ার্ড হোক, মাইক্রোসফট ওয়ার্ডটাই বেস্ট। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? এখানে ফ্রি কন্টেন্ট কিছু টুলস আছে, কিওয়ার্ড রিসার্চ টুলস এখানেও দেওয়া আছে, ফ্রি কন্টেন্ট রিরাইট টুলস। কন্টেন্ট রিরাইট করার জন্য ধরেন একটা কন্টেন্ট আপনি কপি করে নিয়ে আসলেন, কারণ আমরা তো কপি করব বিভিন্ন কন্টেন্ট, সেখানে আরো রিরাইট করার জন্য এগুলো ইউজ করা যেতে পারে। আমি এগুলো ইউজ করতে আপনাদেরকে বলছি না, এগুলো নিয়ে আমি এই জন্য আলোচনা করি নাই। আমি বলছি যে আপনারা নিজেরা লেখার চেষ্টা করেন, নিজেদের লেখাটাই বেটার। আমি কি করতাম ছোটবেলা থেকে, আমি কখনো কোনো বিষয় আমার মুখস্থ হইতে চাইতো না, দ্যাটস আমি মুখস্থ করতাম না। আমি বিশেষ করে রচনা কম্পোজিশন যেগুলো থাকতো বড় বড়, যেগুলো দেখা যাচ্ছে যে আমার বন্ধুরা কেউ কেউ 12 পেজ 20 পেজ পর্যন্ত রচনা লিখতো, হ্যাঁ, আমার তারা মুখস্থ করে আসতো, কি লিখতো 20 পেজ একটা মানুষ রচনা কিভাবে লেখে আমি এটাই বুঝি না। তো আমি কি করতাম, আমি এগুলো কখনোই মুখস্থ করি নাই। আমি পরীক্ষার আগে আমার কাছে অনেকগুলো বই ছিল, আমি অনেকগুলো গ্রামার বই বলেন বা যেগুলো ছিল আমি এগুলো সংরক্ষণে রাখতাম। আমি দেখা যাচ্ছে আমার সিলেবাসে যেগুলো আছে রচনা, ধরেন 5টা রচনা আছে, ওই 5টা রচনা সম্পর্কে আমি
কমপক্ষে 5টা 7টা বই থেকে পড়তাম। 5টা 7টা বই থেকে আমি আগে বুঝতাম, জানতাম তারা কে কিভাবে লিখেছে, সেখান থেকে আমি গিয়ে নিজের মতো করে লিখতাম। ঠিক আছে, সো কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনাদের এটাই হওয়া উচিত। আপনাকে আগে রিসার্চ করে বের করতে হবে, অনেকের কন্টেন্ট গুলো পড়তে হবে, পড়ে বুঝে শুনে তারপরে নিজের মতো করে লিখতে হবে। সো এখান থেকে যে রিরাইট টুলস গুলো আছে এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, বাট আমি বলবো যে আপনারা নিজেরা করেন, সেটা ভালো হবে। ওকে, প্রি প্লাগারিজম চেকার টুলস, এখানে প্লাগারিজম চেকার তো আমি অলরেডি দিয়েই দিয়েছি। প্লাগারিজম চেকারের জন্য প্লাগারিজম ডিটেক্টর আছে, স্মল এসইও টুলস অলরেডি আমি দিয়ে দিয়েছি, duplichecker.com এগুলোও আছে। আচ্ছা, এটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। পিক কন্টেন্ট, আচ্ছা এখন হচ্ছে লাইক ফর লাইক নিয়ে অনেকের কোশ্চেন ছিল। আমি বুস্টিং এর বিষয়টাতে যাওয়ার আগে এটা নিয়ে একটু আলোচনা করে দেই। লাইক ফর লাইক নিয়ে অনেকের কোশ্চেন যে লাইক ফর লাইকে কিভাবে কাজ করব, লাইক ফর লাইক আসলে আমরা পয়েন্ট, সরি আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমরা যে পয়েন্ট গুলো জমাচ্ছি এটা আসলে স্পেন্ড কিভাবে করব। তো এইটা আমি একটু দেখাই দিচ্ছি। আপনি লাইক ফর লাইকে কাজ করে যে পয়েন্ট গুলো জমিয়েছেন, ধরেন আপনার 24 ক্রেডিট আছে, এই 24 ক্রেডিটটা আপনি স্পেন্ড করবেন আপনি যখন লাইকটা কিভাবে বাড়াবো মূলত। হ্যাঁ, এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমার পেজ। হ্যাঁ, তো এই পেজে আমি লাইক বাড়াতে চাচ্ছি। এই পেজের লাইক আছে বর্তমানে কত? 463। 463টা লাইক বর্তমানে এখানে আছে। তো এখানকার লাইক গুলো আমি বাড়াতে চাচ্ছি। সেটা কিভাবে? লাইক ফর লাইক দিয়ে যদি আমি বাড়াতে চাই, ওয়ার্ল্ড ওয়াইড লাইক নিয়ে আসবো, সেক্ষেত্রে আমার যে পয়েন্ট গুলো জমাচ্ছি কি হবে? সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জের মাধ্যমে, ফেসবুক লাইকস, ফেসবুক ফলোয়ার্স, এগুলোর মাধ্যমে আমি পয়েন্ট গুলো আর্ন করছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করে পয়েন্ট গুলো আর্ন করছি। এখন এই পয়েন্ট গুলো আমার এই যে ক্রেডিটের মধ্যে জমা হচ্ছে, সেটাকে আমি যেভাবে আসলে স্পেন্ড করব বা যেভাবে আমি আসলে লাইকটা বাড়াবো, সেটা হচ্ছে যে অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজেস। এখানটাতে আমরা যদি যাই, এখানে যাওয়ার পরে ফেসবুক লাইকস, আমার কি লাগবে? ফেসবুক লাইক লাগবে, ফেসবুকের ফলোয়ার লাগবে, ফেসবুক কমেন্ট লাগবে, মানে কি কি আমরা আনতে পারবো আমাদের পয়েন্ট গুলো দিয়ে, সেটাই দেখানো হচ্ছে। ফেসবুক ভিডিও লাগবে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার, ইনস্টাগ্রাম লাইক, ইনস্টাগ্রাম কমেন্ট, ওয়েবসাইট ভিউয়ার, ওকে আর ইউ জয়েন, রিভাব নেশন ফ্যান। এখান থেকে আমরা শুধুমাত্র ফেসবুক করব, কেউ করব না, ইউটিউব ব্যাপার। ফেসবুক লাইক, ফলোয়ার এবং ইনস্টাগ্রাম কাজ আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে বলবে কি নেটওয়ার্কের অবস্থা? আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি?
জি ভাই এখন ঠিক আছে। সাউন্ডের প্রবলেম হচ্ছে? তাহলে আমি এটাই তো বুঝতেছি না। আমার কথা এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাই জি শোনা জি ভাই শোনা যাচ্ছে। এখন কি ক্লিয়ার আছে? জি আচ্ছা, ওকে। এখান থেকে দেখেন, আমরা যখন অ্যাড এন্ড ম্যানেজ পেজেসে ক্লিক করলাম, সেখানে আমি কোন কোন জায়গায় কাজ করতে পারবো সেটা দেখালো। এখানে ফেসবুক লাইক ছিল, তারপর বিভিন্ন প্ল্যাটফর্মের কথা ছিল। আমরা বললাম ফেসবুক লাইক, ফেসবুক ফলোয়ার আর হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার, এই তিনটার কাজ আমরা নিতে পারবো, তাছাড়া কোনো কাজ নিব না। তো এখানে ফেসবুক লাইকের উপরে ক্লিক করার পরে আমার কাছে এরকম পেজটা আসবে। তো এখানে বলবে যে ম্যানেজ ইওর ফেসবুক লাইক লাইকস পেজ যেগুলো আছে। তো এখান থেকে আপনাকে ফেসবুকের কোন পেজের জন্য বাড়াবেন সেই পেজের লিঙ্কটা আপনাকে দিতে হবে। সো এখান থেকে আমি আমার পেজের লিঙ্কটা নিয়ে আসি। আমার যে পেজের লিঙ্কটা আছে এক্স্যাক্টলি লিঙ্ক পর্যন্ত, ওয়ার্ড চিহ্নর আগ পর্যন্ত, এই যে ওয়ার্ড চিহ্ন এটার আগ পর্যন্ত নিলাম এক্স্যাক্টলি পেজের লিঙ্কটা। সাধারণত ফেসবুক পেজের লিঙ্কটা ইউজার ফেসবুকের যে হচ্ছে আপনার এই ইয়ে থাকে, এখন উপরের দিকে যাই, এখানটাতে এই যে ইউজার নেম যেটা আমরা তৈরি করি, ফেসবুক মার্কেটিং এর ক্লাসে দেখানো হয়েছে কিভাবে ইউজার নেম তৈরি করতে হবে। এই ইউজার নেম যখন আমরা তৈরি করি তখন আমাদের পেজের লিঙ্কটাতে facebook.com/ ওই ইউজার নেমটা চলে আসে। ঠিক আছে, তো ইউজার নেম পর্যন্তই নিব। ফাইবারের লিঙ্কটাও আপনার কিন্তু ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা ওইভাবে হয়, fiverr.com/ ইউজার নেম। সো এই ইউজার নেম পর্যন্ত স্বাভাবিকভাবে এই ওয়ার্ড চিহ্ন রাখ পর্যন্ত আপনাকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আপনাকে এই যে বসাতে হবে ফেসবুক ইউআরএল, এখানটাতে আপনি যদি বসান
এরপরে ক্রেডিট দেখাচ্ছে কত ক্রেডিট করে আপনি স্পেন্ড করতে চান, মানে কত পয়েন্ট করে দিতে চান। আমার কাছে আছে 24 ক্রেডিট, হ্যাঁ, এবং আমি যদি কাজ করি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 1 2 করে পয়েন্ট পাচ্ছি। তো আপনি এখানে 3 করে দিবেন। আপনি 1 পাচ্ছেন বা 2 পাচ্ছেন, আপনি 3 করে দিবেন। কারণ কি 2 করে দিলে আপনার লাইক গুলো দ্রুত আসবে, হ্যাঁ, 2 করে দিলে একটু দ্রুত আসবে। 2 করে দেওয়া, তাহলে তো আপনি কোশ্চেন হতে পারে যে স্যার 2 করে দিতে বলতেছেন, তাহলে 3 কেন দিবেন? আপনি যদি 3 দেন তাহলে আপনার এটা মানুষের কাছে দেখাবে হচ্ছে 2 করে, ঠিক আছে? কারণ আপনি 3 দিলে, আপনি যতই দেন না কেন, 1 দিলে আপনার হবে না, 2 দিলে আপনার দেখাবে 1, 3 দিলে দেখাবে 2, 4 দিলে দেখাবে 3। কারণ 1 পয়েন্ট করে লাইক ফর লাইক নিজেরা কেটে রাখে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আপনি যেটা স্পেন্ড করবেন সেখান থেকে মানুষ 1 পয়েন্ট কম পাবে, ওই 1 পয়েন্ট আবার লাইক ফর লাইক কেটে রাখবে। তো এখানে আমি 3 সেট করে দিচ্ছি। অ্যাড ইউআরএল করে দেই যদি, এই যে আমার এখানটাতে অ্যাড হয়ে গেছে। এখন আমার 24 ক্রেডিট আছে। আমার ক্রেডিটটা আমি যদি চাই এখান থেকে লিমিট সেট করে দিতে পারবো। টোটাল ক্রেডিট আমার 24। ডেইলি ক্রেডিট প্রতিদিন কত করে খরচ হবে, আমি ধরেন দিলাম ডেইলি আমার 10 খরচ হবে, ঠিক আছে? তো প্রতিদিন আমার আজকে যদি ইয়ে হয়, এটা যদি সেভ করে দেই তাহলে লিমিট ইয়ে করা আছে, 10টা ক্রেডিটে খরচ হওয়ার পরে আর কোনো কাজ হবে না, এটা বন্ধ হয়ে থাকবে। বাট আমি যদি কোনো লিমিট সেট না করি তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমার এই ক্রেডিটের দিকে খেয়াল রাখতে হবে, এটা যখনই জিরো হবে, জিরো হয়ে যাবে সাথে সাথে এটা এই পেজের লিঙ্কটাকে ডিলিট করে দিতে হবে। কারণ যখনই জিরো হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনার ক্রেডিট জিরো হয়ে গেলে মানুষ যখন লাইক দিতে যাবে তখন কিন্তু সে লাইক দিতে পারবে না এবং আপনার এই পেজের লাইক গুলো কমা শুরু হয়ে যাবে। সো লিমিট করে দেওয়াটাই ভালো, লিমিট যদি করে দিতে পারেন সেটা ভালো। আর যদি আপনি মাথায় রাখতে পারেন যে কখন শেষ হচ্ছে, কোন সময় শেষ হয়ে যাবে, বা সবসময় অপটিমাইজ করে রাখতে পারেন, তাহলে আপনার জন্য বেটার হবে। ওকে, ভাইয়া 3টা পয়েন্টে কি একটা লাইক আসবে? করব এখানটাতে আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখি কোন 3 পয়েন্টে 1 লাইক আসবে। এই যে দেখেন একটা লাইক চলে আসছে, এখানে দেখাচ্ছে একটা লাইক আসছে, আমার এখান থেকে 21 পয়েন্ট হয়ে গেছে, 3 পয়েন্ট কেটে নিছে। আমি দেখি তো আমার পেজে আদৌ লাইক আসছে কিনা। আমার পেজে লাইক ছিল কতগুলা, এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে আরমান রাজ এন্ড রাকিব হাসান লাইক ইউর পেজ, 463টা লাইক হয়েছে। আমার কতগুলো ছিল আমার তো মনে নাই, 63টা ছিল না 62টা ছিল, আল্লাহ জানে। আচ্ছা ভাই, তাহলে 1000 লাইকের জন্য কত পয়েন্ট লাগবে? 3 করে ধরেন 3000 লাগবে। 3000-এর বেশি লাগবে, কারণ আপনার কিছু পয়েন্ট আবার আসে না, পয়েন্ট স্পেন্ড হয়, দ্যাটস ওয়াই পরবর্তীতে এই পয়েন্টগুলো ব্যাক পাওয়া যায়। বাট আমার মনে হয় যে 3500 পয়েন্ট ধরে রাখা বেটার। তাহলে মনে হয় ভাইয়া এই পেজ লাইক গুলাই ভালো হবে। কোনগুলা? পেজ যে ডলার খরচ করে যে লাইক 66 হয়ে গেছে, পেজ লাইক 63 থেকে 66 হয়ে গেছে। ডলার খরচ করে লাইক, সেটা আপনি তো আর গ্যারান্টি দিতে পারবেন না এতগুলো আসবেই, বাট এটাতে তো আপনি গ্যারান্টি দিতে পারতেছেন, তাই না? ওকে, আমরা এটা একটু ডিলিট করে দেই। 2টা লাইক আসছে আমার এখানে। ভাই এখানে কি আমরা ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে রাখবো নাকি যে কোনো একটা দেশ, মানে যে কোনো যে দেশের জন্য কাজ করবো ওই দেশে দিয়ে রাখবো? না, এটা আপনি ইয়ে সেট করলেও আপনি পাবেন না সেভাবে, ঠিক আছে? নেটওয়ার্ক এত ডিস্টার্ব করলে কিভাবে হবে? আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে।
আচ্ছা, তাহলে আমরা কিভাবে আসলে এই পয়েন্টগুলো এক্সপ্লেন করব সেটা আসলে দেখে নিলাম। এরপরে হচ্ছে যে আমাদের বুস্টিং নিয়ে যে বিষয়গুলো আছে, আমাদের সবার অলরেডি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকার কথা, কারণ কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে সেটা আমি দেখিয়েছি। মিরাজ ভাই, আপনি একটু আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যান এবং স্ক্রিনটা শেয়ার করেন, কারণ আমার এখানে সবগুলো অ্যাকাউন্টেরই ইয়েটা নাই, মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট গুলো একটু নষ্ট আছে। মিরাজ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন আর হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যান। ভাই কি লিখে সার্চ করবো অ্যাকাউন্টের জন্য? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার তৈরি করা নাই? হ্যাঁ তৈরি করা তো আছে, কিন্তু এর আগে তৈরি করছিলাম তো ভাই আমরা। business.facebook.com, business.facebook.com। ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ওখানে ক্লিক করে দেখেন বিজনেস ম্যানেজার দেওয়া আছে, ক্রিয়েট করা থাকলে ওখানেই থাকবে। এখান থেকে গো টু বিজনেস সেটিংস এ চলে যান। এই যে মাঝখানে 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 আচ্ছা, মোর বিজনেস সেটিং, ওখানে ক্লিক করেন। তাহলে অনেকভাবে যাওয়া যেতে পারে, যেভাবে যান না কেন সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, যেখানে আমাদের অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট করা আছে। এবং আমার যদি অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা থাকে, কারণ আমরা দেখিয়েছি কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে কার্ড অ্যাড করতে হবে, এই বিষয়গুলো সবই আমাদের দেখা আছে। সো এখানে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে অ্যাড অ্যাকাউন্ট এবং কার্ড, এগুলো যদি অ্যাড থাকে এবং আপনি কোন পেজের জন্য বুস্টিংটা করতে চাচ্ছেন বা অ্যাডটা ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই পেজে যদি আপনি অ্যাডমিন থেকে থাকেন, তাহলে আপনার কাজ আপনি বুস্টিংটা করতে পারবেন। ঠিক আছে, এখন বুস্টিং করার জন্য অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে যে এই প্রোডাক্টটা কি, প্রোডাক্ট কোন ধরনের প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আসলে কোন ধরনের মানুষ বেশি পছন্দ করে, কোন বয়সের মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে, এই বিষয়গুলো আমার রিসার্চে থাকতে হবে। সো এখান থেকে আপনি একটু ফেসবুকে চলে যান, আপনার কোনো পেজ থাকলে সেই পেজে চলে যান। ওকে, আমি যদি কোনো পেজকে বুস্ট করতে চাই বা পেজকে প্রমোট করতে চাই, ডলার খরচ করে এখানে লাইক নিয়ে আসবো শুধু লাইকের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা তো এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে ছিল কি, ফেসবুকের কিভাবে লাইক, পেজের লাইকটা বাড়াবো অর্গানিক্যালি, আমরা লাইক ফর লাইকের মাধ্যমে। যদি এখন আমার এখানে হয় এরকম যে আমি পেজের লাইক বাড়াবো ডলার খরচ করে, সেক্ষেত্রে যে প্রমোট লেখা আছে দেখতে পাচ্ছেন, নীল কালারে প্রমোট লেখা আছে, হ্যাঁ ওখানটাতে ক্লিক করেন।
অবশ্যই আপনাকে পেজের অ্যাডমিন আগে হতে হবে। পেজের অ্যাডমিন হয়ে বিজনেস ম্যানেজারে আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনি কাজ করবেন, বা ক্লায়েন্টের পেজের অ্যাডমিন থাকবেন এবং ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাডমিন থাকবেন, তাহলে করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, ক্রিয়েট নিউ অ্যাড, বুস্ট এ পোস্ট, তিনটা অপশন আছে। সো এখানে আমরা গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডও করতে পারবো, ক্রিয়েট নিউ অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। অথবা কোনো পোস্ট দিয়েও করতে পারবো, মানে পেজটাকে লাইকের উদ্দেশ্যে আমাদের প্রমোট করা হবে, মানুষ আমাদের পেজটাতে লাইক দেবে। সেক্ষেত্রে আমি যদি অটোমেটিক ভাবে ফেসবুক যে অ্যাডটা দিয়ে দিয়েছে সেই অ্যাডটা দিয়ে দেই, সেটাও হবে। আবার যদি নতুন করে একটা নিজে অ্যাড ক্রিয়েট করি, সেটাও দিতে হবে, অথবা কোনো একটা পোস্টকে সিলেক্ট করে সেটাও হবে। সো গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, এটাই দিয়ে দিই। এখানে ক্লিক করেন, গেট স্টার্টেড। এখান থেকে অটোমেটেড কিছু বিষয়গুলো নেবে। ডু ইউ ওয়ান্ট পিপল টু কাম টু ইউর বিজনেস লোকেশন? আমার যদি বিজনেস লোকেশন থাকে তাহলে ইয়েস লিখবো, যদি না থাকে নো লিখবো। নো দেন, অনলাইন হলে তো নই লিখতে হবে, তাই না? আচ্ছা, ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট? ওয়েবসাইট থাকলে অবশ্যই ইয়েস দিব। ওকে, ইয়েস দেন। স্বাভাবিকভাবে ওয়েবসাইট তো থাকবেই আমার। ডু ইউ ডু people buy products on your website? No then. আজকের ক্লাসে এত জ্বালাতন হচ্ছে, এই রাত 11টা বাজতেছে, সেই সময় এসেও মানুষজন জয়েন দিচ্ছে। আমি কালকে তাহলে কি বললাম? যারা কালকে ক্লাসে ছিল তারাই তো এই কাজ করতেছে। আজব কথাবার্তা। আচ্ছা, ডু পিপল বুক অ্যাপয়েন্টমেন্ট অন ইউর ওয়েবসাইট? নো দেন। মানে যেগুলো ইয়েস আছে নো আছে সেগুলো পরে পরে বুঝবেন। ডু ইউ গেট লিডস টু ইউর ওয়েবসাইট? নো, লিডের দরকার নেই, আমার লাইকের দরকার। ডু ইউ ওয়ান্ট পিপল? ইয়েস দেন, আমাকে মেসেজ করুক, নো প্রবলেম। ডু ইউ ওয়ান্ট পিপল টু কন্ট্যাক্ট? সিলেক্ট অল দ্য অ্যাপ্লাই। কোথায় হোয়াটসঅ্যাপ মেসেজ যদি হয় হোয়াটসঅ্যাপ মেসেজ দিবে নাকি? মেসেজ মি অন ফেসবুক, মেসেজ মি অন ফেসবুক দেন। নেক্সট, লোকেশন, একটা লোকেশন বসায় দেন। নেক্সট, এটা একটা হচ্ছে অটোমেটিক অ্যাড তৈরি হচ্ছে। হ্যাঁ, জাস্ট আমি কিছু কোশ্চেন অ্যান্সার করব, সেখান থেকে ওরা একটা অ্যাড তৈরি করবে। হোয়াট আর সাম টপিকস ইউর অডিয়েন্স মে লাইক, অ্যাড ইন্টারেস্ট। এখানে জাস্ট নিশটা লিখে দেন। আপনি ধরেন ভাই এটা তো ভাই মানে নিশ যেটা, সেই নিশটা লিখতে হবে, ঠিক আছে? আপনার ধরেন ক্লায়েন্টের নিশ হচ্ছে ক্লথিং, তাহলে ক্লথিং লিখবেন। আপনার ক্লায়েন্টের নিশ হচ্ছে গেমিং, শুধু গেমিং লিখবেন। আপনি আপাতত গেমিং লেখেন। অনলাইন গেমস বা হ্যাঁ গেমস, ওকে, নেক্সট করেন। কারণ আপনি যেটা লিখবেন সেম টু সেম নাও পাওয়া যেতে পারে। এখানে ছবি একটা সিলেক্ট করা আছে, এটা যদি রাখতে চান রাখেন, না রাখতে চাইলে না রাখেন, অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। আচ্ছা, আপাতত রাখেন, কোনো সমস্যা নেই। বিল্ডিং ইওর অ্যাডস, অটোমেটিক্যালি একটা অ্যাড দেখেন, ওই যে অ্যাডের ভিউটা কেমন হবে সেটা ওরা দেখাচ্ছে। ওয়ান অ্যাড ভিশন, এখানে পিপল রিচ হবে 2K থেকে 5.8K, রিপ্লাইস 2.8। ওকে, নিচের দিকে যান। এখানে বলা হচ্ছে ডেইলি বাজেট 260 টাকা। আপনার কারেন্সিটা চেঞ্জ করতে হবে অবশ্যই, কন্টিনিউয়াস থাকবে। এটা কোথায় কোথায় দেখানো হবে? এস্টিমেট ডেইলি বাজেট 260 টাকা করে, ট্যাক্স করবে 39 টাকা। এগুলো জাস্ট বলে দিচ্ছে, আপনার তো এগুলো নাই, তাই না? আপনি এটা বুস্টও করবেন না, জাস্ট আমি এখানে বোঝাইলাম যে কিভাবে কিভাবে এটা হচ্ছে।
অটোমেটিক কিছু কোশ্চেনের অ্যান্সার করে তৈরি করা হচ্ছে। আচ্ছা, এখান থেকে এখন বের হয়ে পড়েন, ব্যাক করেন, ব্যাক ব্যাক। এখানে জাস্ট কিছু কোশ্চেনের অ্যান্সার করার মাধ্যমে ওই যে নিচে তো ব্যাক লেখাই ছিল, ওখানে ক্লিক করলেই তো হচ্ছে। প্রমোট নাও এর পাশে ব্যাক লেখা আছে, হ্যাঁ ব্যাক করে যান জাস্ট। অ্যানসার করার পর প্রমোট নাও দিলে কি হবে না বুস্ট? হ্যাঁ, প্রমোট নাও দিলে হয়ে যাবে। আপনার যদি পেমেন্ট মেথড ঠিক থাকে, প্রমোট নাও ক্লিক করলে এটা ওরা হচ্ছে হয়তো 15-20 মিনিট, 1 ঘন্টা, 3 ঘন্টা, সর্বোচ্চ 6 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। এটা রিভিউ করবে, দেখবে কোনো প্রকার উল্টাপাল্টা কোনো ইস্যু আছে নাকি। যদি না থাকে অবশ্যই আপনার বুস্ট রান হয়ে যাবে। আচ্ছা ভাই, অনেক সময় যে আমরা ফেসবুকে দেখি যে কোনো নতুন রেস্টুরেন্ট বা নতুন পেজে যে স্পন্সর আসে, এটাই কি বুস্ট? জি জি জি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে ক্রিয়েট নিউ অ্যাড। এই অ্যাড এর মধ্যে গিয়ে কিভাবে তৈরি করবেন সেটা আমরা একটা পোস্ট কিভাবে দেই আমরা। একটা পোস্টের মধ্যে একটা ছবি থাকতে পারে, সেখানে ওই ওয়েবসাইটের লিংক থাকতে পারে, অথবা ওয়েবসাইটের সরি মানে কি বলবো, টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ওয়েবসাইটের লিংক থাকতে পারে, এভাবেই তো থাকে, তাই না? তো ক্রিয়েটারের মধ্যে গেলে এই বিষয়গুলোই দেখাবে। বুঝতে পোস্ট সেটা আলাদা বিষয়। এখান থেকে বের হয়ে যান, এখান থেকে বের হয়ে জাস্ট পেজের মধ্যে যান, পেজের মধ্যে গিয়ে ব্যাক করেন, ব্যাক করলেই পাবেন। পেজের মধ্যে গিয়ে আমরা একটা পোস্ট বুস্ট করে কিভাবে সেটা আগে দেখি। নিচে যান, যে কোনো একটা পোস্টের মধ্যে যান। এই যে দেখেন একটা ভিডিও দেখাচ্ছে, এই ভিডিওটা বলছে যে হচ্ছে বুস্ট করতে। আপনার যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এবং আপনার নিজের অ্যাড অ্যাকাউন্ট ঠিকঠাক থাকে, তাহলে আপনি পেজের মধ্যে, পেজের অ্যাডমিন থাকলে পেজের মধ্যে গেলে দেখাবে হচ্ছে বুস্ট পোস্ট। তো এখানে ক্লিক করেন। দেখেন উপরে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, এখানে এসকে মিরাজ, হ্যাঁ, তাতে ক্লিক করেন একটু। এখানে দেখেন দুইটা দেখাচ্ছে, ইউএসডি তে একটা দেখাচ্ছে, এসকে মিরাজ বিডিটি একটা দেখাচ্ছে। এখন দুইটা দুই ধরনের, আপনার হয়তো নাম দুইটাই একই দেওয়া আছে। একটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনি ইউএসডি টা আপাতত সিলেক্ট করেন, যেটাই হোক। আপনারা বিজনেস ম্যানেজার থেকে যদি করেন, অবশ্যই বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটা সিলেক্ট করবেন। একই নাম হওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে না কোনটা কার। আচ্ছা, এরপরে দেখেন এখানে বাটন, আমার যে ইয়েটা হবে, মানে আমার যে বুস্টটা হবে, সেই বুস্টে নিচে কোনো বাটন শো করবে কিনা, যেমন সেন্ড মেসেজ বা হচ্ছে ভিজিট ওয়েবসাইট, শপ নাও, এই ধরনের। অটোমেটিক ওটা দরকার নেই, ওটা কিছুই না। হ্যাঁ, এরপরে হচ্ছে বাটন। দেখেন বাটনে ক্লিক করেন, এখানে দেখেন কি ধরনের বাটনে থাকবে। নো বাটন হলে কোনো বাটন থাকবে না। বুক নাও লেখা চাচ্ছেন, সেখানে বুক নাও দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার আগেই দিয়েন না, এটা তো আমাকে বুঝতে হবে যে আমার ক্লায়েন্টের কি দরকার, সেই অনুযায়ী আমাকে দিতে হবে। তো এখানে লার্ন মোর, যদি এমন কোনো ইয়ে থাকে যে অনেক কিছু জানার আছে, লার্ন মোর ওয়েবসাইটের লিংক দিয়ে দেওয়া হলো। শপ নাও, কোনো একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছে, আমরা তো ক্লায়েন্টের জন্য কাজ করবো, বেশিরভাগ ক্ষেত্রে প্রোডাক্ট বিক্রি আমাদের কাজ হবে। তো শপ নাও আপাতত দেন। শপ নাও দিলে শপ নাও ক্লিক করেন। এখানে বলছে যে ওয়েবসাইট ইউআরএল, তার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। ঠিক আছে, ওয়েবসাইটের ইউআরএলটা বসায় দিতে হবে। এই ওয়েবসাইটের ইউআরএল বলতে যে ওয়েবসাইটের লিংকটা বসায় দিলে এটা অটোমেটিক্যালি ওই যে বাটনটা তৈরি হচ্ছে, এই যে দেখেন এখানে নিচে পাশে দেখাচ্ছে এক্সাম্পল ডোমেইন, শপ নাও, এই শপ নাও এর উপরে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে। আপাতত এটাকে ওই যে বাটনটাকে মেসেজ করে রাখেন, কারণ আপনার ওয়েবসাইট নাই তো। সেন্ড মেসেজ আপাতত করে রাখেন, হ্যাঁ, ওকে। এরপরে আপনার যদি ওই কেউ যদি আপনাকে মেসেজ দেয়, সেন্ড মেসেজ রাখলে দেখা যাচ্ছে কারো কোনো ওয়েবসাইট নাই, আপনি তারপরে বুস্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ওই বুস্টে এই যে সেন্ড মেসেজে ক্লিক করলেই অটোমেটিক্যালি তার কাছে একটা মেসেজ যাবে। সেটা আপনি এডিট ওয়েলকাম মেসেজে ক্লিক করে আপনি ওখানে গিয়ে সেট করে দিতে পারবেন যে
কেউ ওয়েলকাম, মানে ওখানে সেন্ড মেসেজে ক্লিক করলেই কোশ্চেন অ্যান্সার এরকম সেভ করা থাকবে, এটা আপনি দিয়ে দিতে পারবেন। এখন দরকার নাই, এটা যখন পেজ যখন মানে যে ধরনের কোশ্চেন চাইবেন সেটা দিবেন, যে ধরনের অ্যান্সার হবে সেটা দিয়ে দিবেন। ওকে, এরপরে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা আমাদের প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে ইলেকশন বা পলিটিক্যাল ফিগার ক্যাম্পেইন এই ধরনের যদি কিছু করা হয়, সেক্ষেত্রে সোশ্যাল ইস্যু নিয়ে কাজ করতে হলে এটা করতে হয়। আমরা এগুলো নিয়ে কাজ করব না, কারণ এটা আমার অ্যাকাউন্টের জন্য হার্মফুল হতে পারে। এরপরে আসেন নিচের দিকে অডিয়েন্স, এটা হচ্ছে আমাদের খুব বড় একটা ফ্যাক্টর। তো এই ফ্যাক্টরটাকে আমাদেরকে খুব মানে ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। এখানে বলা হচ্ছে স্মার্ট অডিয়েন্স, এটা একটা ওরা ডেমো দিয়েই রাখবে অডিয়েন্সের, বাট আমার তো সবসময় আর একই অডিয়েন্স থাকবে না, আমার ক্লায়েন্ট ভিন্ন হতে পারে, ক্লায়েন্টের বিজনেস ভিন্ন হতে পারে, সেগুলো নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবো। সো অডিয়েন্স তিনটা অপশন দেখাচ্ছি, স্মার্ট অডিয়েন্স, তারপর হচ্ছে পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, আর পিপল লাইক ইউর পেজ, পিপল হু লাইক ইউর পেজ অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস, চারটা দেখাচ্ছে টোটাল। তো এখানে আমরা নিজেরা এডিট করে নিব, আমি নিজেরা তৈরি করে নিব। অডিয়েন্স ডিটেলস লেখা আছে, তার পাশে দেখেন কলমের চিহ্ন আছে, এখানে চলে যান। আচ্ছা, প্রথমে হচ্ছে জেন্ডার, আপনার প্রোডাক্টটা কোন জেন্ডারের মানুষের জন্য। যদি প্রোডাক্টটা মেয়েদের হয় তাহলে শুধু মেয়েদের সিলেক্ট করে দেন, যদি ছেলেদের হয় শুধু ছেলেদের সিলেক্ট করে দেন, যদি উভয়েরই হয় তাহলে অল দিয়ে দেন। এজ, আপনার প্রোডাক্টটা কোন বয়সের মানুষের জন্য প্রযোজ্য, এটা কোন বয়সের মানুষ দেখে, কমপক্ষে 18 বছর তো হইতেই হবে, কারণ ফেসবুক ইউজ করার জন্য 18 বছর হওয়াটা অবশ্যই দরকার, এটা ফেসবুকও নিজেও স্বীকার করে। ঠিক আছে, তো বাট আমাদের তো 18 বছর না হইলে অনেকেই এখনকার বাচ্চারা অনেকেই ইউজ করছে, বাট 18 বছর হওয়ার পরেই কিন্তু হয়। সো আমাদের অ্যাডের ক্ষেত্রে আমরা 18 কমে নিয়ে আসবো না, সর্বনিম্ন 15 মাঝে মধ্যে নিয়ে আসতে পারি, বাট 15 কমে নিয়ে আসবো না, সবসময় 18ই রাখার চেষ্টা করবো। তো 18 থেকে কত বছর পর্যন্ত আপনার এই প্রোডাক্টটা ইউজ করতে পারবে, নর্মাল একটা বিষয় থাকে 18 থেকে 45, হ্যাঁ 18 থেকে 45 দিতে পারেন, আবার দেখা যাচ্ছে এর কমও হতে পারে, 18 থেকে 45 রাখার চেষ্টা করেন। এরপরে আসছে লোকেশন, লোকেশনটা এখন আপনার লোকেশনটা কোথায়, আপনার ক্লায়েন্টের বাড়ি যদি ইউএসএ হয় তাহলে অবশ্যই ইউএসএ দিতে হবে। আপনার ক্লায়েন্টের যদি সে যদি চায় শুধুমাত্র ঢাকা বাংলাদেশে, মানে ঢাকার মধ্যে করবে, কোনো একটা জেলার মধ্যে করবে, তাহলে সেটার নাম দিতে হবে, লোকেশনটা সিলেক্ট করতে হবে। এটাই হচ্ছে টার্গেটিং, টার্গেটেড লোকেশনে যাওয়া। ওকে, তো এখানে লোকেশনটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, আপনার ক্লায়েন্টের লোকেশনটা জেনে নিয়ে তারপরে দিতে পারবেন। আপনি সার্চ করলেই, জায়গার নাম লিখলে, আপনি চাইলে একটা শুধুমাত্র এরিয়াটুকু মিরপুর, মিরপুর 7 এরকম ভাবেও দিতে পারবেন, মিরপুর 2 এভাবেও দিতে পারবেন। আপনাকে সেভাবে খুঁজে বের করতে হবে, সেই লোকেশনটা খুঁজে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, সেটা দিয়ে দিতে হবে। ওকে, এরপরে যান ডিটেল টার্গেটিং এ, এখানটাতে বিষয়টা আরো সুন্দর হবে। আপনি বের হয়ে গেছেন ওখান থেকে, সেভ না করে বের হয়ে গেছেন, আবার তো প্রথম থেকে আসবে, দ্রুত করেন। আচ্ছা যাই হোক, ডিটেল টার্গেটিং এ চলে আসেন, আপনি তার এটা পাবলিশ করছেন না। আচ্ছা, ডিটেল টার্গেটিং এ দেখেন, আসার পরে এখানে ডিটেল টার্গেটিং এ ব্রাউজ লেখা আছে, ডান সাইডে দেখেন। এই ব্রাউজে গিয়ে আপনাকে মূলত সিলেক্ট করতে হবে বিভিন্ন বিষয়গুলো। ব্রাউজে ক্লিক করেন, এখানে দেখেন ডেমোগ্রাফিক্স আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে, মোর ক্যাটাগরিজ আছে। সাধারণত ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই তিনটা আমাদেরকে কাজ করতে হয়। তো সেখানে আপনার প্রোডাক্টের উপরেই সম্পূর্ণ নির্ভর করবে, এটা আসলে দেখানো টোটালি দেখানো পসিবল না, কারণ আপনার প্রোডাক্ট কি, প্রোডাক্ট কোন বয়সের মানুষের জন্য প্রযোজ্য, প্রোডাক্ট কারা পছন্দ করে বেশি, এগুলো তো গুগল থেকে আপনি জেনে নেবেন, ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন, রিসার্চ করে নেবেন। সো আপনার প্রোডাক্টটা যদি এমন হয় যে সেটা শুধু ইউনিভার্সিটি স্টুডেন্টরা চাচ্ছে বা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, সেক্ষেত্রে এডুকেশনের মধ্যে গিয়ে দেখেন এখানে বিভিন্ন সেক্টর আছে, এই সেক্টরগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখেন এই যে এডুকেশনে ক্লিক করেন, এখান থেকে আপনি দেখতে পারবেন, নিচের দিকে যান,
আপনি সরাসরি এডুকেশন লেভেল ক্লিক করেন, উপরে 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 এডুকেশন লেভেল, হ্যাঁ ওখানে ক্লিক করেন। এখানে দেখেন কোন ধরনের এডুকেটেড পারসনের কাছে এই অ্যাডটা পৌঁছাতে চাচ্ছেন আপনি। অ্যাসোসিয়েট ডিগ্রি যাদের আছে তাদেরকে দিচ্ছেন, কারণ আমরা আমাদের ইনফরমেশন গুলো কিন্তু ফেসবুকে শেয়ার করি। কোথায় খাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি, আজকে কোথায় ঘুমাইছি, কি করছি সব দিচ্ছি। কোন স্কুলে পড়ছি, কয়টা গার্লফ্রেন্ড ছিল আমার, কার কার সাথে আমি রিলেশনশিপে ছিলাম, সবকিছু ফেসবুককে জানাচ্ছি। কাকে বিয়ে করছি সবই কিন্তু জানাচ্ছি, তাই না? সো ফেসবুক কিন্তু আমাদের সব তথ্যগুলো তাদের কাছে নিয়ে রাখে। আমার ফেসবুক অ্যাকাউন্টে সবই দেওয়া থাকে। সো ফেসবুক ওইভাবেই টার্গেট করে খুঁজে বের করে মানুষকে, ওই ধরনের মানুষকে দেখাবে। এখানে অ্যাসোসিয়েট ডিগ্রি যাদের আছে তাদেরকে চাচ্ছেন, কলেজ থেকে পাশ করছে তাদেরকে চাচ্ছেন, ডক্টরেট ডিগ্রি যাদের আছে তাদেরকে চাচ্ছেন, কোনো হাই স্কুলে পড়ালেখা করছে এরকম স্টুডেন্টকে চাচ্ছেন, নাকি কলেজে পড়ালেখা করছে এরকম কলেজ স্টুডেন্ট চাচ্ছেন, কোনো স্কুলে থেকে পাশ করছে এরকম কাউকে চাচ্ছেন, হাই স্কুলে পড়ছে এরকম কিছুকে চাচ্ছেন, তারপর হচ্ছে আপনার মাস্টার্স ডিগ্রি আছে এরকম কাউকে চাচ্ছেন, প্রফেশনাল ডিগ্রি আছে সেম কলেজ, সাম কলেজ, যে কোনো একটা কলেজে পড়ে এরকম কাউকে চাচ্ছেন, যে কোনো একটা স্কুলে পড়ে সেরকম কাউকে চাচ্ছেন, যে কোনো একটা হাই স্কুলে পড়ে এরকম কাউকে চাচ্ছেন, বা আনস্পেসিফাইড যে কেউ চাচ্ছেন, আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে দিতে পারবেন। একটু নিচে চলে যান। এরপরে আসে স্কুল। যদি আপনি কোনো স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি টার্গেট করতে চান, এখানে সার্চ করলে সেটা যদি ফেসবুকে অ্যাক্টিভিটিস থেকে থাকে তাদেরকে টার্গেট করা হবে। আন্ডারগ্রেড ইয়ার্স এটা 2024 পর্যন্ত রাখা বেস্ট। এখানে ওই যে টিক চিহ্ন দিলে আপনি দিতে পারবেন। এখানে আপনি 2011 থেকে আছে তো 1995 থেকে 2024 করে দিবেন, 24-25 যেটাই হোক লাস্ট পর্যন্ত করে দিবেন। 1995 বা 2000 থেকে 2024 পর্যন্ত। ওকে, তারপরে ফিনান্সিয়াল লাইভ ইভেন্টস, এখান থেকে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এগুলোকে সিলেক্ট করবেন। ফিনান্সিয়াল ইনকাম কাদের আছে, এই ইনকামটা সাধারণত হচ্ছে ইউএস এর মানুষের জন্য হয়, আমাদের দরকার নাই। বাংলাদেশের মধ্যে করলে আপনাকে বিশেষ করে লাইভ ইভেন্ট যেটা আছে এইগুলোকে সিলেক্ট করতে হবে। রিলেশনশিপ স্ট্যাটাস কি আছে সেগুলো সিলেক্ট করতে হবে, ঠিক আছে? দেখেন রিলেশনশিপ স্ট্যাটাসের মধ্যে যদি যান, আপনি নিচে যান, এগুলো আপনি কত কত আছে এগুলো পরে পরে ইয়ে করবেন। এগুলো আমি এত কিছু ডিটেলস দেখাতে চাচ্ছি না, আপনার প্রোডাক্ট না জানলে আসলে দেখায় লাভও নেই। রিলেশনশিপ, হ্যাঁ রিলেশনশিপ স্ট্যাটাসে ক্লিক করেন। এখানে দেখেন সিভিল ইউনিয়ন, বাংলাদেশে কোন ধরনের রিলেশনশিপ স্ট্যাটাস ফেসবুকে বেশি দেওয়া থাকে। যদি বাংলাদেশের জন্য করেন তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে বেছে নিতে হবে হচ্ছে এঙ্গেজড, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, ওপেন রিলেশনশিপ এবং সিঙ্গেল। ঠিক আছে, এই কয়টা আপনাকে বাংলাদেশের জন্য খুব ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে, কারণ বাংলাদেশে এই ধরনের রিলেশনশিপ স্ট্যাটাস গুলোই সবচেয়ে বেশি থাকে। বাট আপনি যদি ইউএসএ বা অন্যান্য কান্ট্রিতে যান, বিশেষ করে ইউএসএ ইউকে তে এই ধরনের বা পশ্চিমা দেশগুলোতে এই ধরনের রিলেশনশিপ স্ট্যাটাস বেশি দেখা যায়। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল উপরের দিকে যান। আচ্ছা দেখেন এখানে কমপ্লিকেটেড থাকতে পারে, ডিভোর্সড খুব বেশি থাকবে, হ্যাঁ সিলেক্ট করেন ওগুলো, কমপ্লিকেটেড, ডিভোর্সড, ওকে। তারপর হচ্ছে এঙ্গেজড থাকবে, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, ওপেন রিলেশনশিপ, সেপারেটেড, এটাও অনেক থাকবে। এই কয়টা আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এই কয়টা আপনি দিয়ে দিতে পারেন ইউএসএ বা পশ্চিমা দেশগুলোর জন্য। ইন্ডাস্ট্রিজ, এটা কোনো একটা ইন্ডাস্ট্রির, কোন ইন্ডাস্ট্রির মধ্যে চাচ্ছেন সেটাও আপনি দিয়ে দিতে পারেন। কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিয়ে, হতে পারে বুস্টিংটা শুধু একটা কোম্পানির জন্য হচ্ছে, ওই কোম্পানির এমপ্লয়ীদের জন্য হচ্ছে, তাহলে ওই কোম্পানি সিলেক্ট করে তাদের জব টাইটেল সিলেক্ট করে সে তাদের কাছে দিয়ে দেওয়া যেতে পারে, ওকে। বা কোনো একটা নিশ রিলেটেড, মানে ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে পৃথিবীতে 100টা কোম্পানি কাজ করতেছে, তো ওই 100টা কোম্পানিকেই সিলেক্ট করে তাদের কি কি ডেজিগনেশনস থাকতে পারে সেগুলো সিলেক্ট করে আপনি দিয়ে দিতে পারেন, ওকে। এখান থেকে বের হয়ে যান, ওই যে উপরে যে অ্যারো চিহ্ন আছে বাম সাইডে, এখানে ক্লিক করেন, হ্যাঁ ওখানে ক্লিক করেন, ক্লিক করে বের হন, ওকে। আবার ব্রাউজে চলে যান, আপনি ডাবল ক্লিক করেছেন হয়তো,
ক্যান্সেল 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 ক্যান্সেল। হ্যাঁ, আপনি বুঝতে পারতেছেন না আমার কথা নাকি পরে শোনা যাচ্ছে? ভাই সাউন্ড একটু বড় আসছে। আচ্ছা, এডিটে ক্লিক করেন, আবার এডিটে যান। ব্রাউজে যান, ব্রাউজে গিয়ে দেখেন আমাদের ডেমোগ্রাফিক্সটা কেবল শেষ হয়েছে, তাই না? এরপর আছে ইন্টারেস্ট, আমাকে এইখানে আসতে হবে। আপনি যদি সেভ না করেন আপনি ওইভাবে বের হয়ে যেতে পারবেন না, কিন্তু আপনাকে এগুলো চেঞ্জ করে নিতে হবে। সো ইন্টারেস্টের মধ্যে দেখেন কি কি আছে, বিজনেস ইন্ডাস্ট্রি আছে, এন্টারটেইনমেন্ট আছে, ফ্যামিলি এন্ড রিলেশনশিপ আছে, ফিটনেস ওয়েলনেস, কার কোনটা লাগবে, কোন ধরনের প্রোডাক্ট কে খাইতে পারে, কে কিনতে পারে, সেই ধরনের সবকিছু আপনি ডিটেইল টার্গেটিং করতে পারবেন এখানে। এরপরে আছে হচ্ছে যে বিহেভিয়ার্স, বিহেভিয়ার্সে ক্লিক করেন। বিহেভিয়ার্সে দেখেন এখানে অ্যানিভার্সারি আছে, আমাদের বিভিন্ন অ্যানিভার্সারি। আমি ধরেন আজ বিয়ে করছি কয় তারিখে সেটা আপনি দিয়ে দিচ্ছি যে আমার বিয়ে হয়েছে ফেব্রুয়ারির এত তারিখে। এখন আমার অ্যানিভার্সারি আসতে কতদিন দেরি আছে সেটা তো ফেসবুক কাউন্ট করবে, আমাকে অ্যানিভার্সারির শুভেচ্ছা জানাবে বা বিভিন্ন মানুষকে মনে করায় দিবে ওনার অ্যানিভার্সারি আছে। জন্মদিন সেটা আপনাকে একটা নোটিফিকেশন দেয় যে আজকে আপনার ফ্রেন্ডদের মধ্যে এর এর জন্মদিন আছে। তো তেমনি ফেসবুকও এই অ্যানিভার্সারি গুলো মনে রাখে। তো অ্যানিভার্সারিতে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কাদের অ্যানিভার্সারিতে কত মাস লেট আছে। কারণ একটা প্রোডাক্ট মানুষ মানুষ মানুষকে গিফট করে কখন, কোন একটা অকেশনে, কোন একটা অ্যানিভার্সারিতে, তাই না? তো দেখা যাচ্ছে যে কেউ একজন 1 মাস আগে বা 5 মাস আগে কোন একটা গিফট কিনে রাখতে চাচ্ছে, সেই হিসাবে আপনি ইয়ে করে দিতে পারবেন। দেখেন 61 থেকে 60 দিন পরে 60 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি আছে তাদের টার্গেট করা হলো। কাস্টমার ক্লাসিফিকেশন এটা ইউএস এর জন্য হয়, সাধারণত ইউএসএ তে বিভিন্ন দেশের মানুষজন থাকে। তো এখানে আপনার ইন্ডিয়ান থাকতে পারে, আর্জেন্টাইন থাকতে পারে, ব্রাজিলিয়ান থাকতে পারে, বিভিন্ন দেশের মানুষ থাকতে পারে। সো সেটা আপনি সিলেক্ট করে দিবেন কাদেরকে চাচ্ছেন। ডিজিটাল অ্যাক্টিভিটিস এর উপরে নির্ভর করে বিভিন্ন ডিজিটাল অ্যাক্টিভিটিস থাকতে পারে, যেমনটা আপনি একটু ক্লিক করেন ডিজিটাল অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি আছে আমি একটু দেখি। এই যে দেখেন ডিজিটালি আপনি অপারেটিং সিস্টেম কোনটা ইউজ করছেন। আমরা যেমন অনেকে ক্রোম ইউজ করি, অনেকে ফায়ারফক্স ইউজ করি, অনেকে দেখা যাচ্ছে যে হচ্ছে অপেরা ইউজ করি। তো বাংলাদেশের মধ্যে যেটা বেশি ইউজ হয় সেগুলোই দিবেন, ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো বেশি ইউজ হয় বা ইউএসএ তে যে, তারপর হচ্ছে ফায়ারফক্স আর অপেরা এটাই বেশি ইউজ হয়। বাট ইউএসএ তে কিন্তু আপনার হচ্ছে আরো অন্যান্য বিষয়গুলো ইউজ হয়, তো ইউএস এর ক্ষেত্রে সবগুলোই দিয়ে দিতে পারেন। ওকে, এখানে বিভিন্ন ধরনের টার্গেটিং গুলো আছে, সেই টার্গেটিং গুলো আপনাকে করতে হবে এবং যেগুলো সিলেক্ট করে দিবেন তাদের কাছেই যাবে। ওকে, এখান থেকে ব্যাক যান, একটু একটা ক্লিক করেন জাস্ট উপরে গিয়ে বাম সাইডে। আচ্ছা, এবার হচ্ছে যে বিহেভিয়ার্স এর মধ্যে বিহেভিয়ার্স কি শেষ হয়ে গেল? আচ্ছা, বিহেভিয়ার্স যদি শেষ হয়ে যায় তাহলে এখান থেকে ওই যে আবার ব্যাক যান, ব্যাক গেলে এটা অটো সেভ হয়ে যাবে। মোর ক্যাটাগরির মধ্যে কিছু পাবেন না। আচ্ছা, এখান থেকে আপনাকে সেভ করে নিতে হবে, দেখাচ্ছে যেটা। নিচে যান, আরো নিচে গেলে আপনি সেভ দেখতে পাবেন। সাইডে যান, সাইডে যান, সাইডে গিয়ে স্ক্রল করেন। আচ্ছা, আপনি কেটে দেন। হ্যাঁ, এই তো এই আসছে। সেভ অডিয়েন্সে ক্লিক করেন। এই যে দেখেন আপনার অডিয়েন্সটা, আপনি যা যা সিলেক্ট করছেন সেগুলো সিলেক্ট হয়ে গেছে। যদি আপনার এজ টেজ এগুলো ঠিক করা হয় নাই পরে আর। এনিওয়েজ, নিচে চলে আসেন। এরপরে নিচে আসলে দেখা যাচ্ছে যে কতদিনের জন্য আপনার এই বুস্টিংটা আপনি রান করতে চাচ্ছেন। সেক্ষেত্রে ডেটা খুব বড় একটা ফ্যাক্টর, কমপক্ষে 4 দিন আপনাকে এই বুস্টটা রান করতে হবে, কমপক্ষে 4 দিন।
অনেকে থাকতে পারে মাসের পর মাস বুস্টিং চলতেছে, কোনো সমস্যা নেই। এই বুস্টটা করা হচ্ছে একটা পোস্টের জন্য, এই পোস্টের উপরে কতদিন বুস্টিংটা থাকবে সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সেক্ষেত্রে কমপক্ষে ফেসবুক অফার করে কমপক্ষে 4 দিন থাকতে হবে, এরপরে আপনি যতদিন খুশি দিয়ে রাখতে পারেন। এবং আপনি যদি 7 দিন সিলেক্ট করেন, দেখেন এখানে দেখা যাচ্ছে আজ থেকে 7 দিন পরে 14 অক্টোবরে গিয়ে এটা শেষ হবে। ঠিক আছে, এরপরে টোটাল বাজেট আছে, নিচে যান। টোটাল বাজেট এখানে হচ্ছে কারেন্সি, দুইটা আপনার কারেন্সি আছে, সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ ক্লিক করতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন, শুধু ইউএসডি দিতে পারেন। ইউএস ডলার আছে, সেভ দেন। ওকে, দুইটাই দেখাচ্ছে আপনার, যেহেতু দুইটাতে দুই ধরনের কারেন্সি দেওয়া আছে। ওকে, এখান থেকে আপনি বাজেটটা সিলেক্ট করে দিতে পারেন যে আপনার কত বাজেট হবে, আপনি 7 দিনে কত স্পেন্ড করতে চাচ্ছেন বা প্রতিদিন কত করে স্পেন্ড করতে চাচ্ছেন। এখানে আপনি দিতে পারেন $5, $5 সিলেক্ট করেন, 5। আচ্ছা, এখানে দেখেন টোটাল অ্যামাউন্ট হচ্ছে $5 আপনি সিলেক্ট করলেন, বাট আপনার হিসাব করতে হবে ডেইলি $5 করে। তাহলে আপনি যদি 7 দিন চালাতে চান, 5-7টা $5 করে খরচ করলে 5-7টা $35, $35 দিয়ে দেন। ওখানে গিয়ে জাস্ট লিখে দেন না, ওই যে কলমের উপরে ক্লিক করে ওখানে লিখে দিলেই তো হয়। হ্যাঁ, $35। এরপরে দেখেন আমার এস্টিমেট ডেইলি রেজাল্টটা শো করছে, পিপল রিচ করবে কত, 3,700 থেকে 10,600। সাধারণত মাঝামাঝি একটা বিষয়ে আছে, মোটামুটি যদি আমি ধরি যে এটাকে 6,500 মতো হইতে পারে। রিপ্লাই আপনি যেহেতু মেসেজ করবে, সেক্ষেত্রে প্রতিদিন আপনি রিপ্লাই পাইতে পারেন 5 থেকে 13টা, মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 8-10টার মতো রিপ্লাই আসবে, বা 8-10 জন আপনাকে মেসেজ করবে। তারপর হচ্ছে পেমেন্ট সামারি, এখানে দেখাচ্ছে যে টোটাল বাজেট হচ্ছে $35, ট্যাক্স লাগবে হচ্ছে আপনার 5.25 USD, এবং টোটাল অ্যামাউন্ট থাকবে হচ্ছে 40.25 USD। ওকে, দেন এই যে সবকিছু ঠিকঠাক হইলো, এস্টিমেট রেজাল্ট গুলো পেয়ে গেলেন, এরপরে আপনি পোস্টে ক্লিক করলে আপনার পোস্টটা, অবশ্যই আপনার ইয়ে থাকতে হবে, কার্ড সবকিছু অ্যাড থাকতে হবে, কার্ড না থাকলে তো আর হবে না। তো পোস্ট নামে ক্লিক করলে আপনার মোটামুটি এই বুস্টটা রিভিউ নিয়ে নিবে। আপনাকে বলা হবে যে এটা আমরা রিভিউ করে আপনাকে জানাচ্ছি। সেক্ষেত্রে ওই যে বললাম 15 মিনিট থেকে শুরু করে 6 ঘন্টা পর্যন্ত সময় লাগাতে পারে, সর্বোচ্চ 1 ঘন্টায় নিয়ে নেয়, তারপর অনেক সময় লাগতেও পারে, অনেক সময় অনেক ঝামেলা পোস্ট হইলে সেটাতে ইয়ে হতে পারে। তবে পোস্টের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে, আপনার কন্টেন্টের মধ্যে যেন কোনো প্রকার ইলিগাল ইস্যু না থাকে, কোনো ধরনের কোনো প্রকার ঝামেলাযুক্ত কোনো বিষয় না থাকে, সোশ্যাল ইস্যু বলেন, কাউকে ছোট করা বলেন, কোনো ধরনের এই ধরনের ইস্যু যেন না থাকে। যদি থাকে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বুস্টিং, এভাবে করে আমরা বুস্টিং করব। আর মোটামুটি আমাদের টপিক আজকে এতটুকুই ছিল। আগামীকালকে আমাদের টপিক থাকবে হচ্ছে যে আমরা যেটা বাকি আছে, 2টা টপিক আমি বাকি রাখলাম। একটা হচ্ছে যে আমাদের কি বলে এটা, লিঙ্ক বিল্ডিং যেটা আছে, কন্টেন্ট দিয়ে যেটা করতে হবে, এই সাইটগুলো আমি দিয়ে দিব। এটার জন্য জাস্ট অল্প কিছু কথা আছে, সেগুলো বলে আপনাদের শেষ করব। আর পেমেন্ট মেথডটা বাকি আছে, কারণ আপনারা ফাইবার থেকে টাকাটা উইথড্র করবেন কোন মেথডে, পেনিওর যেটা আমি বলেছিলাম গতকালকে। সো পেনিওর অ্যাকাউন্টটা কিভাবে করব সেটা আগামীকালকে দেখানো হবে। এছাড়া ক্যারিয়ার গাইডলাইন থাকবে, তারপর হচ্ছে আপনাদের অন্যান্য যে কোশ্চেনগুলো আছে সেগুলো কালকে আমরা শেষ করব। লাস্টে সুন্দরভাবে আপনাদের এক্সপিরিয়েন্স সহকারে ইনশাল্লাহ শেষ করব। তো কালকে আমাদের 9:30 থেকে ক্লাসটা শুরু হচ্ছে, আমি 9:30-তে আপনাদের ইয়ে দিয়ে দিব, উপস্থিত থাকবেন। কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা ভাইয়া, ওই যে মিরাজ ভাই আপনি ইয়ে বন্ধ করে দিতে পারেন, স্ক্রিন বন্ধ করে দিতে পারেন, আর রেকর্ডিংটাও বন্ধ করে দিতে পারেন। মিরাজ ভাই রেকর্ডিংটা, আর আগের দিনেরও মনে হয় একটা রেকর্ডিং আপনি পাঠান নাই, এখন ওটাও পাঠিয়ে দিন। জি বলেন, নাসির ভাই বলেন। বলেছি যে বিজনেস অ্যাকাউন্ট ছাড়া কি আমি কার্ড দিয়ে বুস্ট করতে পারবো না? ভাই আমি তো রেকর্ডিং পাঠাইছি ভাই,
আমি তো মনে হয় না একটা রেকর্ডিং ও বাদ যাচ্ছে, আমি প্রত্যেকটা রেকর্ডিং তো আপনাকে পাঠিয়ে দিয়েছি। লাস্টেরটা হয়তো পাঠান নাই, একটু এটা দেখে নেবেন, আমি শিওর না, লাস্টেরটা আচ্ছা। হয়তো পাঠানো হয়নি। আচ্ছা, আমি গ্রুপে কার্ড আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি আপনাকে আবার যে দেখবো যে আপনাকে দেওয়া হয়েছে কিনা আমি দেখবো। আচ্ছা ভাই, আপনি কি বললেন যে বুস্টিং করার জন্য কার্ডের বিষয়টা কি বললেন? আমি বলেছি যে বিজনেস অ্যাকাউন্টিং যেটা আছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ওইটা হুম। চাইলে